আসসালামু আলাইকুম। আমাদের আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। শুরুতেই তোমাদেরকে আমরা বলে দিই, আমরা আজকে ক্লাস নিব হচ্ছে আলোর প্রতিসরণের উপর। আমাদের ফিজিক্সের অন্যতম একটি ইম্পর্টেন্ট টপিকস আলোর প্রতিসরণ, এবং এই জায়গায় অনেকের একটু কনফিউশন থাকে। তারপর হচ্ছে সূত্রগুলো ব্যবহার করে ম্যাথ করতে গেলে অনেকে ভুল করে, আবার অনেকের বেসিকটা খুব ভালো করে ক্লিয়ার না, বাট জিনিসটার ফিজিক্যাল মিনিংটা তারা প্রপারলি বুঝে না। তো আজকে আমরা ট্রাই করব এমনভাবে পড়াইতে যাতে করে এই পড়াটা দিয়ে আমরা ডিরেক্টলি আবার সৃজনশীল আনসার করতে পারবো, ম্যাথ করতে পারবো, মানে এক কথায় একের ভিতর সব আজকের ক্লাসে চলবে বেসিকের কলরব। তো আমি শুরুতেই তোমাদেরকে বলবো, তোমরা সবাই নিজেদের নামটা একটু কমেন্ট করে দাও, কে কোন স্কুল কোন কলেজ থেকে জয়েন করছে একটু জানিয়ে দাও। আর অবশ্যই আমাদের লাইভটা একটু শেয়ার করে দিবা, অবশ্যই লাইভটা শেয়ার করে দিবা যাতে আমরা ম্যাক্সিমাম স্টুডেন্টদের কাছে ক্লাসটা পৌঁছাই দিতে পারি। অবশ্যই সবাই ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও এবং লাইভটা একটু কাইন্ডলি শেয়ার করে দাও। একটু ক্লিক করে লাইভটা শেয়ার করে দেন তুমি ফ্রি ক্লাসটা উপভোগ করে নাও। ইনশাল্লাহ আমরা মোটামুটি 1 ঘন্টার মতো ক্লাস নিব, যতক্ষণ হয়। আমাদের আশা করতেছি এতটুকু বলতে পারি, আমাদের যতক্ষণ আমরা ক্লাস করব আমরা হাসি খুশিভাবে ক্লাস করব, এবং আমাদের ক্লাসটা করার পর একটুও আশা করি মনে হবে না আমাদের সময়টা অপচয় হয়েছে। আসলে আমাদের ক্ষেত্রে দেখা যায় আমাদের ফিজিক্স জিনিসটা খুব বেশি কঠিন নয়, আসলে অনেক বেশি সোজা, এর ভিতরে আছে অনেক মজা, কিন্তু আসলে আমরা সেই মজাটা পাওয়ার মতো জিনিস খুঁজে পাই না, কারণ হচ্ছে আমাদের হয়তো পড়ার স্টাইলটা আমাদের মজাদায়ক নয়। তো আমরা আজকেই আমাদের ক্লাসে বুঝবো কিভাবে ফিজিক্সটা আনন্দদায়ক হয়। তাহলে আসো আমরা আস্তে আস্তে শুরু করি। তো আমি আবারও বলতে, তোমরা একটু ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও, লাইভটা শেয়ার করে দাও যাতে করে ম্যাক্সিমাম মানুষের কাছে আমরা পৌঁছাইতে পারি। আমাদের অলমোস্ট 70+ জয়েন করছে, আমরা আমাদের ক্লাসের দিকে যাই। তো আমরা প্রথমে তোমাদেরকে পরিচয় করিয়ে দিই। আমার সাথে পরিচয় করানোর মতো কিছু নাই। প্রথম কথা হচ্ছে, আমার নাম হচ্ছে মোহাম্মদ ইফতেখার হোসেন ইমু, অনেকেই জানো, চুয়েটে পড়ি, আর কলেজ ছিল চিটাগং কলেজ, আর ফাউন্ডার অফ মডুলাস একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন কেয়ার। আর এখন তো বুঝতেই পারতেছো আমাদের শীঘ্রই ওয়েবসাইট আসতেছে www.learnwithimu.com। তো এটাই হচ্ছে আমাদের অফিসিয়াল learnwithimu.com এর যে অফিসিয়াল পেজটা, এখান থেকে আমরা ক্লাসগুলো নিব, ফ্রি ক্লাসগুলো দিব, যাতে করে তোমরা অনেক ভালো ভালো কিছু শিখতে পারো। তো আমাদের আজকে আলোর প্রতিসরণে গেলে আমরা এখানে টোটাল কয়েকটা জিনিস নিয়ে আলোচনা করব। প্রথমে একটু খেয়াল করো, আমরা গাইডলাইনটা দিয়ে দিই যে আমরা কিসের পর কী পড়বো, কী পড়বো, কী নিয়ে আলোচনা করব। এবং আমাদের আজকের ক্লাসটা এমন হবে, ওই একটা টপিক্স, যে এই টপিক্সের উপর রিলেটেড যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো আমরা আলোচনা করে ফেলবো। তাহলে প্রথমেই খেয়াল করি, আমরা প্রাথমিক আলোচনার ভিতর আমরা প্রথমে পাবো আলোকীয় ঘটনা। বিভিন্ন ধরনের আমাদের আলোকীয় ঘটনা আছে, প্রতিফলন, প্রতিসরণ, শোষণ, এই জিনিসগুলো নিয়ে আমরা ছোট করে কথা বলবো। এরপর আমাদের মেন ফোকাস থাকবে হচ্ছে আলোর প্রতিসরণের প্রতি, যে আলোর প্রতিসরণটা কি, এই প্রতিসরণ নিয়ে আমরা প্রথমে একটু আলোচনা করব। যখন আমরা প্রতিসরণ নিয়ে আলোচনা করতে যাব, আমরা দেখব আলোর প্রতিসরণের 2টা সূত্র আছে, সেই 2টা সূত্র নিয়ে আমরা আলোচনা করব। এবং এরপর সেখানে যখন আমরা আলোর প্রতিসরণের 2য় সূত্র পড়তে যাব, তখন দেখা যাবে সেখানে আমরা একটা রাশি পাবো, যাকে আমরা বলি প্রতিসরণাঙ্ক। ওই কারণে আমরা প্রতিসরণাঙ্ক নিয়ে আলোচনা করব। সেই প্রতিসরণাঙ্ক আলোচনা করতে গেলে আমরা আবার 2টা জিনিস পাবো। এক ধরনের প্রতিসরণাঙ্ক যাদেরকে আমরা বলি পরম প্রতিসরণাঙ্ক, আরেক ধরনের প্রতিসরণাঙ্ক যাদেরকে আমরা বলি আপেক্ষিক প্রতিসরণাঙ্ক। সো প্রতিসরণাঙ্কের আমরা ক্লাসিফিকেশন করে পরম প্রতিসরণাঙ্ক এবং আপেক্ষিক প্রতিসরণাঙ্ক নিয়ে আমরা আলোচনা করব। এবং এর মধ্যে আমরা অলমোস্ট বুঝে যাব এই প্রতিসরণাঙ্ক জিনিসটা আলোর বেগের সাথে রিলেটেড, এবং এক এক মাধ্যমে আলোর বেগ এক এক রকম, এক এক মাধ্যমের প্রতিসরণাঙ্ক এক এক রকম, এবং আলোর বেগটা কত হবে সেটা আমাদের প্রতিসরণাঙ্ক দিয়ে নির্ণয় করা যায়। তখনই আমরা, যখন এটা বোধগম্য আমাদের হবে, তখন আমরা নতুন একটা জিনিস পড়ব, বিভিন্ন মাধ্যমে প্রতিসরণাঙ্কের মাধ্যমে কিভাবে আলোর বেগ বের করা যায়। আমাদের ভিন্ন ভিন্ন মাধ্যমে আলোর বেগ বের করা শিখব। এরপর হচ্ছে তোমরা প্রতিসরণের 2য় সূত্রে যখন যাবা, তখনই তোমার 2য় সূত্রে আমরা একটা কথা বলবো। প্রতিসরণাঙ্কের 2য় সূত্রটাকে আমরা বলি স্নেলের সূত্র, বিজ্ঞানী স্নেলের নাম অনুসারে স্নেলের সূত্র। কিন্তু আমার অলমোস্ট ম্যাক্সিমাম টাইমস আমাদের স্টুডেন্টরা এই সূত্রটা যখন গাণিতিকভাবে করতে যায়, ম্যাথমেটিক্যালি ইমপ্লিমেন্ট করতে যায়, ম্যাথ করতে যায়, তারা অনেক জায়গায় ঝামেলা পাকায় ফেলে, বা প্রপারলি কিভাবে অ্যাপ্লাই করতে হয় সেটা জানে না। কিন্তু এই আমাদের স্নেলের সূত্র বেশি কাজে লাগবে। এটার অ্যাপ্লিকেশনের জন্য ম্যাথমেটিক্যালি তোমাকে একটু ভিন্ন সেন্সে চিন্তা করতে হবে। সেই ভিন্ন সেন্সে চিন্তা করলে তুমি দেখবে জীবনে আর ভুল হবে না। কিভাবে জীবনে ভুল হবে না সেই জিনিসটা আমরা পড়াবো হচ্ছে স্নেলের সূত্রের গাণিতিক প্রয়োগের মধ্যে। অর্থাৎ ম্যাথে আমরা কিভাবে এটা অ্যাপ্লাই করব, মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস।
এরপর আমাদের যদি এরকম মনে করো আমার কাছে অনেকগুলো 3টা মাধ্যম থাকে, এরকম অনেক সময় প্রশ্ন আসে, একটা মাধ্যম আছে, 2টা মাধ্যম আছে, 3টা মাধ্যম আছে। 3টা মাধ্যমের মধ্যে দেখা যায় প্রথমের সাপেক্ষে দ্বিতীয় প্রতিসরাঙ্ক দেওয়া আছে, আবার প্রথমের সাপেক্ষে তৃতীয় প্রতিসরাঙ্ক দেওয়া আছে, বলা হলো দ্বিতীয় সাপেক্ষে তৃতীয় প্রতিসরাঙ্ক কত। এর মানে মাধ্যম 3টা দেওয়া থাকলে সেক্ষেত্রে নতুন নতুন প্রতিসরাঙ্ক কীভাবে বের করা যায় সেটা আমরা একটা টেকনিকের মাধ্যমে শিখবো। কিসের মাধ্যমে শিখবো? টেকনিকের মাধ্যমে শিখবো, যাতে করে মনে থাকে। এরপর আসি ভাই আমাদের এবার আরেকটি ইম্পর্টেন্ট কথা হচ্ছে, আমরা এরপর আলোচনা যেটা করবো সেটা মারাত্মক লেভেলের ইম্পর্টেন্ট এবং তোমাদের কাছে অনেক বেশি কনফিউজিং। তোমরা দেখবা ভাইয়া বইতে এটা ডিরেক্টলি নাই, কিন্তু আমরা ম্যাথ করতে গেলে দেখি এইটা ছাড়া আর অন্য কোনো ম্যাথ নাই। এখন আমি এবার এটা কীভাবে করে যাই, ওই কারণে আমরা আপনার ক্লাসটা করতে চাই। আমিও বলি এই ক্লাসটা করো এবং এই ধরনের ম্যাথগুলোকে তুমি ধরো এবং ক্লাসটাকে উপভোগ করো। আমাদের আসলে জিনিসটা হয় তোমরা জানো, আমাদের একটা লাঠিকে যদি তুমি পানিতে দাও ওই লাঠিটা একটু বাঁকা দেখা যায়, বা আমরা বলি আমাদের পানিতে যদি কোনো একটা মাছ থাকে সেই মাছটা আমাদের যেখানে আছে আমি যদি সেখানে হাত দিই আমি দেখি যেখানে আমি দিলাম হাত সেখানে নাই মাছ, আমি যখন যেখানে দিলাম না হাত সেখানে ছিল মাছ। কিন্তু আমার এই চোখটাকে কে করলো আঘাত? আসলে কেউ আঘাত করেনি, সবই আমার প্রতিসরণের খেলা। আসলে তুমি মাছটাকে যেখানে দেখিয়েছো মাছ সেখানে নাই, ওই কারণে হাতাইয়ে এখানে কোনো লাভ নাই। তো আমরা দেখবো আসলে মাছটা কোন জায়গায় আছে। অর্থাৎ পানির তলে তুমি একটা মাছ দেখলা, তুমি এটাকে যেখানে দেখতেছো আসলে সেখানে নয়। এই জিনিসটা তাহলে এই মাছটা আমাদের অ্যাকচুয়ালি কোন জায়গায় রয় এটাকে আমরা বলি, একটাকে বলি আপাত গভীরতা আর একটা বলি প্রকৃত গভীরতা। আসলে মাছটা কোথায় আছে এবং আসলে আমরা দেখতেছি কোথায়, এই দুইটার মধ্যে আমাদের রিলেশন করব, ম্যাথ করব। হ্যাঁ, এটাকে আমরা বলি হচ্ছে আপাত প্রকৃত গভীরতার কনসেপ্ট, মারাত্মক কনসেপ্ট। এরপর আমরা দেখবো হচ্ছে একটা সংকট কোণ, এরপর আমরা পড়বো হচ্ছে সংকট কোণ। এই সংকট কোণ পড়তে গেলে হচ্ছে স্নেলের সূত্র যে আমরা এখানে প্রয়োগ করছি, এই প্রয়োগটা সংকট কোণ যাইয়া আরও বেশি প্রয়োগিত হবে। এরপর আমরা প্রতিসরণ মানে জানি ভাই প্রতিসরণ, কিন্তু এর মধ্যে কি আছে? প্রতিফলন। অবশ্যই আছে ভাইয়া প্রতিফলন। সেই প্রতিফলনটাকে আমরা নাম দিই পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন, সেটা নিয়ে আমরা আলোচনা করবো, মোস্ট ইম্পর্টেন্ট। অ্যান্ড এরপরে এটার অ্যাপ্লিকেশন হচ্ছে মরীচিকা। ভাই পৃথিবীতে আমি যত দিকে তাকাই আমার কাছে মনে হয় সব কিছু ধুধু মরীচিকা, কিন্তু আসলে এটা কোন ধরনের চিকা? এটা হচ্ছে মরীচিকা। মানে দেখে মনে হচ্ছে আমি দেখতেছি কিন্তু আসলে সে নাই। আমার এখানে ফিজিক্স পড়া ছাড়া বোঝার কোনো উপায় নাই। তো আমরা দেখি এরপর আমরা বিভিন্ন ধরনের গাণিতিক সমস্যাগুলো করব, আমরা টপিক্স বাই টপিক্স বিভিন্ন ধরনের গাণিতিক সমস্যা করব। ফাইনালি তোমাদেরকে একটা এক্সাম নিব, ছোটোখাটো এক্সাম নিব, এরপর আমরা ক্লাস শেষ করে দিব। যদিও তোমাদের কাছে মনে হচ্ছে ভাই প্রচুর পরিমাণ টপিক্স, আসলে আমরা এমনভাবে পড়াবো দেখবো তোমার কাছে একটু পরে মনে হবে সবগুলো আমাদের একেবারে ইন্টার রিলেটেড। আসলে আমরা জিনিসগুলোকে যখন একটার সাথে একটা রিলেটেড করে দিব তখন খুবই মজা পাবা। আসলে আমরা মজা দেওয়া শুরু করি। সো বলো তোমরা সবাই রেডি কিনা? আমি শুরু করতে পারি কিনা? তোমরা অনুমতি দাও ভাইয়া, অনুমতি দাও, তাহলে আমরা ক্লাস শুরু করে দিই। ভাইয়ারা প্লিজ কমেন্টে দেখি কী পরিমাণ অ্যাক্টিভ আছো, অনুমতি দাও। যদি তুমি ক্লাস করতে চাও বলো ভাইয়া অনুমতি দিলাম, লিখে দাও অনুমতি দিলাম। দেখি কয়জন অনুমতি দিচ্ছে, আমি কয়জন অনুমতি পাই তারপর দেখি। লিখে দাও অনুমতি দিলাম। আচ্ছা, আর আরেকটা ইম্পর্টেন্ট কথা, লেখার কোনো দরকার নাই, ক্লাসের পর আমি স্ক্রিনশট দিয়ে দিব। ক্লাসের পর স্ক্রিনশট আমি দিয়ে দিব। সো তোমাদের এই যে ক্লাসের পর স্ক্রিনশট আমি পেজে দিয়ে দিব, কোনো সমস্যা নেই, তোমাদের স্ক্রিনশট তোলা লাগবে না, স্ক্রিনশট আমি নিজে দিয়ে দিব। আমি ক্লাসের পরে দিয়ে দিব, ক্লাসের পরে আধা ঘন্টার মধ্যে পেয়ে যাবা। ওকে, যাক সবাই আমাদেরকে অনুমতি দিচ্ছে। অলমোস্ট আমাদের 90+ জয়েন করছে, আশা করা যাচ্ছে 100+ হয়ে যাবে। অলমোস্ট 99, আরেকজন হলে 100+, দেখা যাক। ওকে, তাহলে অলমোস্ট আমাদের 100 জয়েন করছে। এখন আমরা শুরু করি। যাক, প্রচুর অনুমতি পেলাম। এখন আমি ক্লাসে দেখবা আসলে তোমাদের কি দিলাম। ওকে, আমরা এখন সামনের দিকে একটু করে আগালাম। আর আমরা একটু গতিশীল ডাইনামিক ক্লাস নিব, মানে হচ্ছে তোমার কিছু নোট করার দরকার নেই, আমাদের ক্লাসে তুমি অটোমেটিক সব কিছু পেয়ে যাবে। আমরা স্ক্রিনশট দিয়ে দিব, আমি সব কিছু বোর্ডে লিখবো, সো তোমার কোনো সমস্যা নাই। তবে আমার কথা হচ্ছে ভাইয়া
আপনার কিছু লেখার কোনো দরকার নেই, শুধুমাত্র ক্লাসের মধ্যে মাথাটা রাখাটা চাই। যদি মাথাটা আমাদের ক্লাসের মধ্যে রাখা যায়, এরপর না বুঝার নাই কোনো উপায়, দেখবে সব কিছু মাথার ভিতর কেমনে জানি ঢুকে যায়, এরপরে আর মাছ ধরতে মন নাহি চায়। কারণ আমরা তো মাছ ধরতে যাবো না, আমরা সায়েন্স অ্যাপ্লাই করবো, আমরা অন্যকে পাঠাবো, মাছ ধরো, মাছ ওইখানে আছে, সে এখানে হাতাবে, বলবো এখানে হাতায় লাভ নাই, এখানে আমার কোনো মাছ নাই, মাছটাকে তুমি একটু অন্য জায়গায় পাবা, কোন জায়গায় পাবা সেটা আমরা এখানে দেখলেই বুঝবো। তাহলে আসো আমরা সামনের দিকে আগাই। এবার আসো, আলো তো তোমরা জানো যে আমাদের আলোর ক্ষেত্রে যদি আমরা বলি, কোনো একটা আলো যখন কোনো একটা তলের মধ্যে আপতিত হয়, কোনো একটা তল, মনে করো এটা হচ্ছে আমাদের কোনো একটা তল, এই কোনো একটা তলের মধ্যে যখন আমাদের কোনো একটা আলোক রশ্মি পড়ে, এই যে মনে করো এখান থেকে একটা আলোক রশ্মি আমার এই তলের উপর পড়লো, কোন একটা আলোক রশ্মি যদি কোনো একটা তলের উপর পড়ে তাহলে 3 ধরনের ঘটনা ঘটে। তাহলে আবারও বলতেছি, কোনো একটা আলো, কথাগুলো সবগুলো মাথায় রাখতে হবে, আমি কিন্তু এমসিকিউর কথাগুলো সব একসাথে বলি। তাহলে কোনো একটা আলো যখন কোনো একটা তলে পড়ে তখন আমার কয় ধরনের ঘটনা ঘটে? 3 ধরনের ঘটনা ঘটে, 3 ধরনের ঘটনা ঘটে। এই 3 ধরনের ঘটনা, 1 নম্বর ঘটনাকে আমরা বলি কিছু পরিমাণ আলো যে মাধ্যম থেকে গেল আবার সেই মাধ্যমে ফিরে এলো, এটাকে আমরা বলি আলোর প্রতিফলন। অর্থাৎ সে এখান থেকে আমার বাড়ি ঘিয়া এখানে আবার ফিরে এলো, এটাকে আমরা বলি আলোর প্রতিফলন। এরপর কিছু পরিমাণ আলো গেল অন্য মাধ্যমে ঢুকে গেল, তাহলে আমাদের এই মাধ্যম থেকে সে এই মাধ্যমটা অতিক্রম কইরা অন্য মাধ্যমে চলে গেল, এটাকে আমরা বলি আলোর প্রতিসরণ। এবং লাস্ট ওয়ান হচ্ছে কিছু আলো ফিরেও এলো না, অন্য মাধ্যমের ভিতর দিয়েও গেল না, কিন্তু কাহিনী হচ্ছে কি ভাইয়া, ওই আলোটাকে খুঁজে পাওয়ার কোনো উপায় নাই, যেটাকে আমরা বলি আলোর শোষণ। তাহলে আমাদের কিছু পরিমাণ আলো শোষিত হয়ে যায়। তাহলে আমরা একটু খেয়াল করে দেখি, আমরা এখানে টোটাল 3টা জিনিস পাবো। একটু খেয়াল করি, কোনো একটা আলো যদি কোনো একটা মাধ্যমে পড়ে, 3 ধরনের, কোনো একটা তলের মধ্যে পড়ে 3 ধরনের ঘটনা ঘটে। একটাকে বলি আমরা আলোর প্রতিফলন, একটাকে বলি আলোর প্রতিসরণ, একটাকে বলি আমরা আলোর শোষণ। এবং এই 3টা জিনিসের মধ্যে আজকে আমরা শুধুমাত্র আলোর প্রতিসরণ নিয়ে আলোচনা করব। কি নিয়ে আলোচনা করব? প্রতিসরণ। একেবারে বেসিকটা ফকফকা থাকতে হবে। তাহলে দেখো, প্রথমে আমি একটা কথা বলি, মনে করো এটা আমার কোনো একটা মাধ্যম, এটা কোনো একটা মাধ্যম, ভাই এটা আমার আরেকটা মাধ্যম। ভালো করে খেয়াল করো, আমার এখানে 2টা মাধ্যম দেখতেছি, এখন আমরা দেখব এই মাধ্যম থেকে মনে করে এদিক থেকে এদিকে কোনো একটা আলো যাচ্ছে, ওকে, কোনো একটা আলো গেল। এখন এই আলোটা দেখো, সে আছে মনে করো এই মাধ্যমে, সে এখন যাবে বি মাধ্যমে যাওয়ার পর মনে করো আলোটা আমাদের এদিকে গেল। একটু খেয়াল করে দেখো, এটাকে আমরা বলতেছি আলোর প্রতিসরণ, শুধু এটা নিয়ে আমরা আলোচনা করতেছি। তাহলে আলোটা যখন এখান থেকে এখানে গেল, এটাকে আমরা বলি আলোর প্রতিসরণ, এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে চলে গেল। সবচেয়ে বড় কথা, আলো যখন এই মাধ্যমে ছিল, এই আলোর গতিপথটা হচ্ছে সরল রেখা। আবার আলো যখন বি মাধ্যমে আসে, তারও গতিপথ কিন্তু সরল রেখা। কিন্তু এক মাধ্যমে থেকে অন্য মাধ্যমে যাইতে গেলে তখন সে হয়ে যায় একটু করে বাঁকা। মানে আমরা একটা কথা বলতে পারি, এই জিনিসটা তোমাদের ক্লিয়ার করতে হবে, আলো যে কোনো একটা নির্দিষ্ট মাধ্যমে সবসময় সরল পথে চলে, তবে শর্ত আছে। সেই শর্তটা কি? সেই শর্তটা হচ্ছে মাধ্যমটা সুষম ঘনত্বের হইতে হবে। মাধ্যম কেমন হইতে হবে? সুষম ঘনত্বের হইতে হবে। মাধ্যম সুষম হইতে হবে। মাধ্যমের এক জায়গায় ঘনত্ব বেশি, এক জায়গায় ঘনত্ব কম, তখন আলো দিক পরিবর্তন করে ফেলবে, কারণ ঘনত্ব চেঞ্জ হলে আলো দিক পরিবর্তন করে ফেলে। বাট মাধ্যমের যদি আমাদের ঘনত্ব সব জায়গায় সেম হয়, একটা নির্দিষ্ট মাধ্যমে আলো সবসময় সরল পথে চলে। আই রিপিট এগেইন, কোনো একটা নির্দিষ্ট মাধ্যমে যদি সুষম ঘনত্বের হয়, এবং আমাদের পরীক্ষায় আমাকে কখনো অসম বলবে না, অসম আমরা কাউন্ট করবো না, আমরা সবসময় সুষম কাউন্ট করব। তাহলে আলো সবসময় নির্দিষ্ট মাধ্যমে সরল রেখায় চলে, নির্দিষ্ট মাধ্যমে দেখো সরল রেখায়, নির্দিষ্ট মাধ্যমে সরল রেখায়। এখন একটা মাধ্যম থেকে যখন অন্য মাধ্যমে যায়, তখন আমার আলোর দিকটা পরিবর্তন হয়ে যায়। এখন এই যে তল, এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যাওয়ার সময় সে একটা তলে পড়ছে, এই তলটাকে আমরা বলি বিভেদ তল। এই তলটাকে আমরা বলি কি? বিভেদ তল। তাহলে একটু ভালো করে খেয়াল করো, এই তলটাকে আমরা বলতেছি ভাইয়া বিভেদ তল। যে তলে আলো পড়ে, ডেফিনিশনগুলো মাথায় রাখতে হবে, যে তলে আলো পড়ে তাকে আমাদের সায়েন্টিস্টরা বিভেদ তল বলে। এবার আসো, ওই বিভেদ তলে কোনো একটা নির্দিষ্ট বিন্দুতে আলোটা পড়ছে না? জি ভাইয়া পড়ছে। যে বিন্দুতে পড়ছে তাকে আমরা বলি আপতন বিন্দু। কি বলি? আপতন বিন্দু। কেন? এই বিন্দুতে কোন একটা রশ্মি আপতিত হয়েছে, তাহলে যে রশ্মিটা আপতিত হয়েছে তার নাম হচ্ছে ভাইয়া
আপতিত রশ্মি, তার নাম হচ্ছে ভাইয়া আপতিত রশ্মি। তাহলে আমরা বলতে পারি যে যেটা আপতিত হয়েছে তার নাম আপতিত রশ্মি, যে বিন্দুতে আপতিত হয়েছে তার নাম আপতন বিন্দু, আর যে তলে আপতিত হয়েছে সেই তলটাকে আমরা বলি বিভেদ তল। এবং যে রশ্মিটা এই আপতন বিন্দুতে দিক পরিবর্তন করে অন্য মাধ্যমে চলে গেল সেটাকে আমরা বলতেছি ভাইয়া, সেটাকে আমরা বলতেছি প্রতিসরিত রশ্মি, প্রতিসরিত রশ্মি। তাহলে আমরা বলতে পারতেছি আপতিত রশ্মি পাইলাম, বিভেদ তল পাইলাম, আপতন বিন্দু পাইলাম, প্রতিসরিত রশ্মি পাইলাম। এবার আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে কি, ভালো করে খেয়াল করো কি করতেছি। আপাতন বিন্দুতে, আপাতন বিন্দুতে এই যেটা আমার আপতন বিন্দু, বিভেদ তলের উপর এই যেটা আমার বিভেদ তল, অঙ্কিত লম্ব, এর মানে বিভেদ তলের উপর একটা লম্ব আঁকলাম, বিভেদ তলের উপর একটা কি আঁকলাম, লম্ব আঁকলাম, লম্ব আঁকলাম, লম্ব আঁকলাম, লম্ব আঁকলাম। তাহলে আপাতন বিন্দুতে বিভেদ তলের উপর একটা লম্ব আঁকবো, আপাতন বিন্দুতে বিভেদ তলের উপর একটা লম্ব আঁকবো। তাহলে আপাতন বিন্দুতে আঁকছি, কোথায়, আপাতন বিন্দুতে, কার উপর লম্ব, বিভেদ তলের উপর লম্ব, সেই লম্বটাকে আমাদের বিজ্ঞানীরা বলে অভিলম্ব। দেখো কথার ভিতরে কথা আসতেছে। তাহলে আপাতন বিন্দুতে বিভেদ তলের উপর অঙ্কিত লম্বটাকে আমরা বলতেছি অভিলম্ব। এবং এবং আমার আপতিত যে রশ্মিটা, সেই আপতিত রশ্মি এই অভিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করে তাকে আমরা বলতেছি আই। এই আইটাকে আমরা বলি ভাইয়া, এই আইটা হচ্ছে আমাদের আপাতন কোণ, আপাতন কোণ। তাহলে দেখো আপাতন কোণ সবসময় কার সাথে নিতে হবে, আপাতন কোণ সবসময়, আপাতন কোণ সবসময় নিতে হবে হচ্ছে অবিলম্বের সাথে, আপাতন কোণ সবসময় নিতে হবে অবিলম্বের সাথে, আপাতন কোণ সবসময় নিতে হবে অবিলম্বের সাথে। ওকে, একইভাবে আর, আর মানে কি, প্রতিসরণ কোণ, এখানে প্রতিসরণ হচ্ছে প্রতিসরণ কোণ, এই প্রতিসরণ কোণটা হচ্ছে আর। এই প্রতিসরণ কোণটা হচ্ছে আমাদের কার সাথে, অবিলম্বের সাথে, কার, প্রতিসরিত রশ্মি এর। তাহলে অবিলম্বের সাথে আপতিত রশ্মি আপতন কোণ, অবিলম্বের সাথে প্রতিসরিত রশ্মি, ভাই এটা হচ্ছে প্রতিসরণ কোণ, এটা হচ্ছে ভাইয়া প্রতিসরণ কোণ। এবার আসছি ভাইয়া, আলোকের রশ্মি যদি হালকা থেকে ঘনতে যায়, তাহলে আমরা তো বলছি এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে গেলে আলোক রশ্মিটা বেঁকে যায়, কিন্তু একটা নির্দিষ্ট মাধ্যমে সে সবসময় সরল লেখাতেই যায়। দেখো এই মাধ্যমে সেই সরল লেখা, এই মাধ্যমে সরল লেখা, জাস্ট মাধ্যম চেঞ্জ করার সময় দিকটা পরিবর্তন করবে। এমন না যে মাধ্যম চেঞ্জ করে দিকটা পরিবর্তন করে সে নাচানাচি করতেছে না, এরকম নাচানাচি করবে না, সে একেবারে দিক পরিবর্তন করে ওই দিকেই যাবে। মানে মাধ্যম চেঞ্জ না হলে তার দিক চেঞ্জ হচ্ছে না, আর মাধ্যমটাকে আমরা সুষম ধরতেছি। এবার আসো ভাইয়া, হালকা থেকে ঘনতে গেলে সে কি করে, সে অবিলম্বের দিকে বেঁকে যায়। কি করে, অবিলম্বের দিকে বেঁকে যায়, অবিলম্বের দিকে বেঁকে যায়। তাহলে হালকা থেকে যখন ঘনতে গেল, ধরে নিলাম আমরা ভাই দিস ইজ আমার হালকা, দিস ইজ আমার ঘন, দিস ইজ আমার হা, দিস ইজ আমার ঘ, মানে হালকা ঘন। হালকা থেকে ঘনতে গেলে অবিলম্বের দিকে বেঁকে যায়, অবিলম্বের দিকে। তাহলে উল্টা কথা, ঘন থেকে যদি হালকাতে যায় গ হা, তখন আমরা বলতে পারি ঘন থেকে যদি কখনো হালকাতে যায় তাহলে অবিলম্ব থেকে দূরে সরে যায়, অবিলম্ব থেকে দূরে সরে যায়, অবিলম্ব থেকে দূরে সরে যায়। বলো এতটুকু কথা আমাদের ক্লিয়ার কিনা, এতটুকু কথা ক্লিয়ার কিনা? দেখো অনেক কথা বলে ফেলছি। এক নাম্বার কথা দেখো, আমি সবগুলো কথা একসাথে বলতেছি। এক নাম্বার কথা ভাইয়া, আমাদের আলো যখন কোনটা তলের মধ্যে পড়ে তিন ধরনের ঘটনা ঘটে, প্রতিফলন, প্রতিসরণ আর শোষণ। আমি এখানে আলোচনা করবো হচ্ছে প্রতিসরণ, যেটা আমাদের কি করে, আমাদের মাধ্যমটা চেঞ্জ করে অন্য মাধ্যমে চলে যায়। এবার আসি, আমি এখানে একটা মাধ্যম পাইলাম, এখানে একটা মাধ্যম পাইলাম, এই আলোটা যে আলোটা পড়ে কোথায় পড়ে, কোন একটা তলে পড়ে, ওই তলটার নাম হচ্ছে বিভেদ তল। আলোটা বিভেদ তলে যে বিন্দুতে পড়ে তার নাম হচ্ছে আমাদের আপতন বিন্দু, যে আলোটা পড়ে তার নাম হচ্ছে আপতিত রশ্মি। এটা প্রতিসরিত হয়ে অন্য মাধ্যমে চলে গেলে ওই রশ্মিটাকে বলি প্রতিসরিত রশ্মি। আমরা বিভেদ তলের উপর আপতন বিন্দুতে একটা লম্ব টানলে তাকে আমরা বলি অবিলম্ব। অবিলম্বের সাথে আপতিত রশ্মি যে কোণ উৎপন্ন করলে তাকে আমরা বলি আপতন কোণ। আর প্রতিফলিত রশ্মি যে কোণ উৎপন্ন করলে তাকে আমরা বলি প্রতিসরণ কোণ। এবং হালকা থেকে ঘনতে গেলে অবিলম্বের দিকে চলে আসে, আর আমাদের ঘন থেকে হালকাতে গেলে অবিলম্ব থেকে দূরে সরে যায়। এই কথাগুলা তোমার মাথার ভিতর সবসময় ঠক 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 করতে হবে, তাহলে প্রতিসরণটা তোমার জন্য জোস হবে। বলা একটু ক্লিয়ার কিনা? মানে জিনিসটা হচ্ছে কি জানো, মানে মেইন কথাগুলো মাথায় রাখতে হয়। এই কথাগুলো মাথায় না রাখলে আর প্রতিসরণ করতে পারবে না। বলো পুরো কথাটা মাথায় থাকবে কিনা? ক্লিয়ার কিনা? ক্লিয়ার। ওকে, আমরা সামনের দিকে আগাই। যদি ক্লিয়ার হয় তোমাদেরকে একটা প্রশ্ন করি, দেখি আমাদের কয়জনে আনসার দিতে পারো। কয়জনে আমাকে আনসার দিতে পারো আমি একটু দেখি। মনে করো ভাইয়া, এটা একটা আমাদের আমি ডট ডট দেওয়া মানে তুমি বুঝতে পারবে এটা হচ্ছে ঘন মাধ্যম। এটা হচ্ছে কোন মাধ্যম? ঘন মাধ্যম। আর এটা হচ্ছে ভাইয়া আমাদের হালকা মাধ্যম।
কোনো একটা আলো মনে করো এই পয়েন্টে আমাদের সাপোজ আমরা ধরে নিলাম আলোটা কি হচ্ছে, এটা হচ্ছে অবিলম্ব ধরে নিলাম, আলোটা আমার এভাবে গেল, এভাবে যাইয়া আলোটা এইদিকে চলে গেল। ভালো করে খেয়াল করো, এটা আমার আলো, এটা আমার আলো ঘন থেকে হালকাতে গেল, তাহলে আমার সে এদিকে গেল আর এদিকে গেল। এখানে আমাদের এই কোণটাকে আমরা বলতেছি 60 ডিগ্রি। বুঝতে পারতেছো ভাই, এদিক থেকে গেছে অবিলম্বের সাথে উৎপন্ন কোণটা হচ্ছে 60 ডিগ্রি, এটা হচ্ছে আমার আপতন কোণ। সো আই সমান হচ্ছে 60 ডিগ্রি। এখন তোমাদের কাছে আমার প্রশ্ন, ভাই এখানে আর সমান কত, আর সমান কত, দেখি কয়জন আনসার দিতে পারো। এখানে আর সমান কত, দেখি কয়জন বুঝছো, আমি একটু দেখি এখানে আর সমান কত, এখানে আর সমান কত দেখি তোমরা বলো, এখানে তোমরাই বলো আর সমান কত। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ আর, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ আর। ঘন থেকে হালকাতে গেল, এখান থেকে ধরে নিলাম আমি 60 ডিগ্রি করে গেলাম, মানে এটা আমি আন্দাজে দিছি, আন্দাজে দিছি, এমন না যে মানটা পারফেক্ট। আমার কথা হচ্ছে এখান থেকে এখানে যাওয়ার সময় সে দেখো বিভেদ তল ঘেঁষে চলে গেল, 60 ডিগ্রি কোণে যাইয়া বিভেদ তল ঘেঁষে চলে গেল অন্য মাধ্যমে। তাহলে এটা হচ্ছে আপাতন, এটা হচ্ছে প্রতিসরণ। এখন প্রতিসরণ কোনটা কত ডিগ্রি, প্রতিসরণ কোনটা কত ডিগ্রি, প্রতিসরণ কোনটা কত ডিগ্রি, সে কিন্তু তল বরাবর চলে গেছে, তল বরাবর, তল বরাবর, তল বরাবর। ওমা ওমা ওমা, তোমরা তো ট্যালেন্ট কেন? আমি তো বলছি কেউ না কেউ 0 বলবে, সবাই কেন 90 বলতেছ? বাবা উড়স্তু লেভেলের ট্যালেন্ট। ওকে, তাহলে তো আমার বোঝানোর কোনো দরকার নেই। এই যে একজন মাঝখানে বলছে 0, যে 0 সে তো আজকের নয় তো কোনো হিরো, যে 0 তাকে বানাইতে হবে 90। আমি আগেই বলছিলাম তোমাকে পরীক্ষায় স্যাররা বলে তল ঘেঁষে যায়, তুই চিন্তা করতেছ ভাইয়া তল ঘেঁষে গেছে মানে 0 ডিগ্রি কোণে গেছে। আরে ভাই 0 ডিগ্রি তো তলের সাথে, কিন্তু আমি বারবার একটা কথাই বলছি, আপাতন কোণ প্রতিসরণ কোণ নিতে হবে অবিলম্বের সাথে। সে আমার তলের সাথে 0 ডিগ্রি, বাট অবিলম্বের সাথে কিন্তু 90 ডিগ্রি। সো 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 আপাতন প্রতিসরণ কোণ নেওয়ার ক্ষেত্রে একমাত্র এবং কেবলমাত্র শর্ত হলো অবিলম্বের সাথে কোণটা নিতে হবে। অবিলম্বের সাথে কত ডিগ্রি ভাইয়া? 90 ডিগ্রি। দ্যাট মিনস আর ইকুয়ালস টু হচ্ছে 90 ডিগ্রি। বুঝছি কিনা? যাক আলহামদুলিল্লাহ সবাই বুঝছি। তাহলে আমরা বুঝতে পারলাম যে ভাইয়া এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। ওকে, তাহলে আমাদের বুঝছি তো সবসময় অবিলম্বের সাথে নিতে হবে। আমরা এই জায়গায় অনেকে ভুল করে ফেলি, এবার আসো ভাইয়া, এরপর আমরা পড়বো হচ্ছে ভাইয়া আলোর প্রতিসরণ কাকে বলি। তাহলে তো অলরেডি আমরা প্রতিসরণ কাকে বলি জেনেই গেছি। আমাদের আলো যখন এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে, একটু ভালো করে খেয়াল করো, প্রতিসরণ ডেফিনেশন দেওয়ার সময় আমি একটা কথা বলি, আলো যখন এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে বিভেদ তলে তির্যকভাবে পড়ে তখন ব্লা 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 ব্লা। এখন আমি তোমাকে একটা কথা বলতেছি, আমি এটা লিখছি একটাই কারণে, তোমরা তো ডেফিনেশন জানো, বাট আমার কথা হচ্ছে তির্যকভাবে। ডেফিনেশন বইতে পাবা, তির্যকভাবে কথাটা কেন বলছি দেখো ভাইয়া, সিম্পল কথা। আমি বলতেছি ভাই এটা হা মানে হালকা, এটা ঘ মানে ঘন। তাহলে আমাদের এবার যদি একটা পয়েন্ট নিই, এটা হচ্ছে আমাদের বিন্দু, আর এখানে আমরা এটা অবিলম্বটা নিই, এটা হচ্ছে আমাদের অবিলম্ব। ওকে, এটা হচ্ছে আমার অবিলম্ব। আচ্ছা দাও একবার খাড়া লাইনটা এনে দিই, অবিলম্ব। ওকে, এবার আমার কোন একটা আলো, ভালো করে খেয়াল করো, এটা কিন্তু আমার ঘন, এটা আমার ঘন। তাহলে আমাদের এখান থেকে আলো, ভালো করে খেয়াল করো, এই আলোটা এদিক থেকে পড়লো, সে কিন্তু যেহেতু হালকা থেকে ঘনতে যাচ্ছে অবিলম্বের দিকে বেগে যাবে। সে যাওয়ার কথা ছিল এদিকে, বলে যে না আমি যাবো না এদিকে। সে কি করবে, বলবে যে আমাকে অবিলম্বটা ডেকেছে, তাহলে সে অবিলম্বের দিকে চলে যাবে, মানে আর একটু অবিলম্বের কাছে চলে আসলো, একটু কাছে আসলো। ওকে ভাইয়া, ভালো কথা, সে গেল আমার এদিকে। এরপরে আরেকটা আলো মনে করো এত কোণে গেল, এভাবে পড়তেছে, তাও সে এদিকে যাওয়ার কথা, কিন্তু সেও বলবে না ভাই আমি এদিকে যাবো না, আমাকে অবিলম্ব ডেকেছে। অবিলম্ব যখন তাকে ডেকেছে, সে আমার অবিলম্বের দিকে গেছে। এভাবে করতে করতে কোনো একটা আলো যদি অবিলম্ব বরাবর পড়ে, এই বরাবর যে আলোটা পড়বে ভাইয়া, এই বরাবর যে আলোটা পড়বে সে কোন দিকে যাবে, সে এদিকে চলে যাবে। লম্ব বরাবর যেটা পড়বে
সেটা লম্ব বরাবরে চলে যায়। অর্থাৎ আলোক রশ্মি লম্ব বরাবর পড়লে আমার কি করে না, আমাদের আলোক রশ্মি যদি তলের উপর লম্ব বরাবর পড়ে তাহলে সে লম্ব বরাবরে চলে যায়, দিক পরিবর্তন করে না। ওই কারণে একটা কথা বলতে তির্যকভাবে আমি বাঁকাভাবে পড়তে হবে, বাঁকাভাবে একটা কোণ করে, একটা নির্দিষ্ট আমাদের আঁকা বাঁকা কোণ করে পড়তে হবে। হ্যাঁ, আমাদের যাতে করে তির্যকভাবে যায়, তির্যকভাবে গেলে তখন আমি বলতে পারবো। অন্য ক্ষেত্রে কিন্তু সে প্রতিসরণের মতো করে হচ্ছে না। হ্যাঁ, তাহলে আমাদের লম্বভাবে পড়লে সে দিক পরিবর্তন করতেছে না, সে দিক পরিবর্তন করতেছে না। তাহলে দিক পরিবর্তন যেহেতু করতেছে না, তাহলে আমরা বুঝতে পারলাম কি ভাইয়া, আমাদের তির্যকভাবে কথাটা বলতে হবে, তোমাদের বইতে তির্যকভাবে কথাটা বলতে হবে। এবার আসি ভাইয়া আমরা প্রতিসরণের সূত্র পড়ি। আমরা কিসের সূত্র পড়বো ভাইয়া? প্রতিসরণের সূত্র। প্রতিসরণের দুইটা সূত্র আছে, প্রতিসরণের দুইটা সূত্র আছে, সেই দুইটা সূত্র আমরা বলি। তাহলে আমরা আমাদেরটা এ হলো প্রতিসরণের সূত্র। প্রতিসরণের সূত্র, প্রতিসরণের সূত্রগুলা তোমরা অনেকে একটু কেমন কেমন জানি পড়ো, তোমার বইতেও মানে জিনিসটা কেমন জানি এলোমেলোভাবে লেখা। তো আমি তোমাকে সূত্র লিখে দিই, হুবহু এবার মুখস্থ করে ফেলতে পারবা। তাহলে প্রথম সূত্র, প্রথম সূত্র, প্রথম সূত্র আমি যেভাবে বলতেছি এভাবে হুবহু লিখবা, এটা বেস্ট। তাহলে দেখো, আপতিত রশ্মি, আপতিত রশ্মি আপাতন বিন্দুতে, আপাতন বিন্দুতে বিভেদ তলের উপর অঙ্কিত অবিলম্ব এবং প্রতিসরিত রশ্মি একই সমতলে থাকে, একই সমতলে থাকে। এই কথাটার মানে কি? এই কথাটার মানে দেখো, আমরা একটু 3 ডাইমেনশনালি একটা ফিগার আঁকি, এটা ফিগার আঁকি হচ্ছে 3 ডাইমেনশনালি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। 3 ডাইমেনশনাল ফিগারে বুঝতে একটু সুবিধা। আচ্ছা, 3 ডাইমেনশনাল ফিগার যদি আঁকি এরকম, অর্থাৎ জিনিসটা আমরা এরকম মিন করতেছি, কোন একটা, এটা একটা মাধ্যম, এটা মনে করো বায়ু মাধ্যম, এখান থেকে আমার যে জিনিসটা হচ্ছে, এটা হচ্ছে তার উপর লম্বালম্বি একটা তল, এটা হচ্ছে কি, এই তলটা হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, মানে এটার উপর 90 ডিগ্রি অ্যাঙ্গেলে একটা তল আছে। এখন একটু খেয়াল করো, এখান থেকে যখন আলোটা পড়বে, এই যে এটা হচ্ছে আমার পড়লো বিভেদ তলে, এই যে তলে পড়লো বিভেদ তলে, এরপর এর উপর অঙ্কিত অবিলম্ব, অবিলম্ব হচ্ছে ভাইয়া এটা, এবং সে একটু বেঁকে গেল, বেঁকে গিয়ে সে আমার এদিকে গেল। এখন একটু খেয়াল করো, এই যে আপতিত রশ্মিটা এবং আপতন বিন্দুতে বিভেদ তলের উপর অঙ্কিত অবিলম্বটা এবং প্রতিসরিত রশ্মিটা সবাই কিন্তু এই যে লাল তলের উপর আছে, লাল তল একটা তলের উপর আছে, এটাই হচ্ছে প্রথম সূত্র। এর মানে প্রতিসরণের প্রথম সূত্র হচ্ছে তোমার আপতিত রশ্মি, তারপর হচ্ছে বিভেদ তলের উপর অঙ্কিত অবিলম্ব এবং প্রতিসরিত রশ্মি, এই তিনটাকে মাস্ট 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 একই তলে থাকতে হবে, একই সমতলে থাকতে হবে। এই যে দেখো একটা সমতল নিলাম, বুঝতেছো তো, একটা সমতল নিলাম, সেই সমতলেই থাকতেছে সবাই, এই তলের ভিতরে সবাই আছে। তাহলে আমরা বললাম আপতিত রশ্মি, মুখস্থ করার দরকার নেই, দেখো মনে হয়ে যাবে এটা 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 একই তলে আছে। তাহলে এটার নাম কি? আপতিত রশ্মি। এটার নাম কি? অবিলম্ব। এটার নাম কি? প্রতিসরিত রশ্মি। তাহলে আপতিত রশ্মি আপতন বিন্দুতে বিভেদ তলের উপর অঙ্কিত অবিলম্ব, আমরা কিন্তু বলার সময় এভাবে বলছিলাম, অবিলম্ব এবং প্রতিসরিত রশ্মি একই সমতলে আছে, একই সমতলে আছে, একই সমতলে আছে। এটাকে আমরা বলি হচ্ছে প্রতিসরণের প্রথম সূত্র। একটু বুঝছি কিনা? আমাদের এই তিনটা আমাদের কি একই সমতলে আছে, এই তিনটা আমাদের একই সমতলে আছে, আপতিত রশ্মি আপতন বিন্দুতে বিভেদ তলের উপর অঙ্কিত অবিলম্ব প্রতিসরিত রশ্মি, তিনটা আমার একই সমতলে আছে। ওকে, নেক্সট আমরা সামনের দিকে যাই। এবার হচ্ছে 2 নম্বর সূত্র। 2 নম্বর সূত্রটাও আমি আমার মতো করে বলবো, আমার মতো করে বলবো। এবার আসো 2 নম্বর সূত্র, তুমি একটু রেসপন্স করবা, বুঝছো কিনা। প্রথম সূত্রটাতে কারো কোনো কনফিউশন থাকলে বলবা, কোয়েশ্চেন থাকলে বলবা, বুঝছো কিনা, বুঝছো কিনা। যদি আমি ট্রাই করতেছি এমনভাবে বোঝানো, যদি সব বুঝো তাও একটু রেসপন্স করে আমাকে পাম টাম দিবা, তাহলে মনে করো ভালো লাগবে, ক্লাসে একটু গরম গরম লাগবে, বুঝো না, অলরেডি গরম লাগা শুরু হয়ে গেছে। তো আসো আমরা বলতে পারি একজোড়া নির্দিষ্ট মাধ্যম, একজোড়া নির্দিষ্ট মাধ্যম, একজোড়া নির্দিষ্ট মাধ্যম এবং নির্দিষ্ট রঙের আলোর জন্য, এবং নির্দিষ্ট রঙের
আলোর জন্য একজোড়া নির্দিষ্ট মাধ্যম এবং নির্দিষ্ট রঙের আলোর জন্য আপাতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত একটি ধ্রুব রাশি। সাইনের অনুপাত একটি ধ্রুব রাশি। বিজ্ঞানীরা বলতেছে এই যে দেখতেছো এটা একটা ধ্রুব রাশি, এটাকে আমরা প্রতিসরণাঙ্ক বলতে ভালোবাসি। এই যে চলে আসলো প্রতিসরণাঙ্ক। তাহলে জিনিসটা আগে আমরা দেখি এবং এই ধ্রুব রাশিটাকে বিজ্ঞানীরা কি বলতেছে, এটাকে বিজ্ঞানীরা নাম দিচ্ছে প্রতিসরণাঙ্ক। এবং এই যে তোমার এটা তার প্রথম নাই, এটা দ্বিতীয় হয়ে গেছে, এটা দ্বিতীয় সূত্র। এই দ্বিতীয় সূত্রটাকে বিজ্ঞানীরা নাম দিচ্ছে স্নেলের সূত্র। কার সূত্র? স্নেলের সূত্র। তাহলে পরীক্ষায় তোমার দুই ধরনের প্রশ্ন হইতে পারে, প্রতিসরণের দ্বিতীয় সূত্র বললো এটা, স্নেলের সূত্র বললো এটা। এটাকে আমার বিজ্ঞানী স্নেলের নামানুসারে এটাকে স্নেলের সূত্র বলা হয়। বিজ্ঞানী স্নেলের নামানুসারে এটাকে আমার স্নেলের সূত্র বলা হয়। একজনের প্রশ্ন করলো, ভাই এটা প্রথম সূত্র। আমি তো জাস্ট তোমাদেরকে টেস্ট করতেছিলাম মনোযোগ আছে কিনা। এর মানে তোমার মনোযোগ আছে, ওই কারণে তুমি ধরতে পারছো। হ্যাঁ, দ্বিতীয় সূত্র এটা। তাহলে আমরা আসি, এটাকে আমরা বলছি স্নেলের সূত্র। তাহলে স্নেলের সূত্র হচ্ছে কি, একজোড়া নির্দিষ্ট মাধ্যম এবং নির্দিষ্ট রঙের আলোর জন্য আপাতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত একটি ধ্রুব রাশি। সেই ধ্রুব রাশিটাকে আমরা প্রতিসরণাঙ্ক বলতে ভালোবাসি। আসো এবার আবার পরীক্ষা লিখে দিও না, আমাদের এতটুকু। এবার আসো, জিনিসটা কেমন মনে করো ভাইয়া, এখানে দুইটা মাধ্যম আছে। এই যে এটা একটা মাধ্যম, এটা একটা মাধ্যম, দুইটা মাধ্যম। এটাকে আমরা বলতেছি প্রথম মাধ্যম, মা মানে হচ্ছে মাধ্যম, আর এটা হচ্ছে দ্বিতীয় মা। আচ্ছা, মাধ্যমই লিখি পুরোটা, বেশি আলসেমিগুলো সমস্যা। দ্বিতীয় মাধ্যম, প্রথম মাধ্যম, দ্বিতীয় মাধ্যম। তাহলে একটু খেয়াল করে দেখো। তাহলে দেখো, এই প্রতিসরণের জন্য মাধ্যম লাগে কয়টা? দুইটা। ওই কারণে বলছে একজোড়া নির্দিষ্ট মাধ্যম। এখন নির্দিষ্ট কেন বলছে? কারণ তুমি বায়ুর সাথে যদি পানি নাও আর বায়ুর সাথে কাঁচ নাও, দুইটা তো আমার সেম কাহিনী না, যেখানে আলো সেমভাবে যায় না, ওই কারণে তাদেরকে করতে পারবা না সমতা। ওই কারণে আমার মাধ্যমটাকে নির্দিষ্ট করে তার জন্যই করতে হবে। তুমি যে দুটো নিচ্ছ তাদের জন্য নির্দিষ্ট ফিক্সড। আমি নিলাম বাতাস, কারণ আমরা সবাই বাতাস ভালোবাসি। বাতাস এবং পানি, ওয়াটার, এই দুইটা মাধ্যম নিলাম। তাহলে এই এক জোড়া মাধ্যম মাস্ট নিতে হবে, ওই কারণে সূত্রে লেখা আছে এক জোড়া নির্দিষ্ট মাধ্যম। এবং মোস্ট ইম্পর্টেন্ট কথা, অনেক বইতে লেখা থাকে না, বাট মাস্ট লাগবে, সেটা হচ্ছে নির্দিষ্ট রঙের আলো। কারণ ভাইয়া এই কথাটা আমার আগে থেকে বলা ভালো, আমাদের সব রঙের আমরা আলো যদি নিই, সব রঙের আলোর জন্য সেম জিনিস না। ওই কারণে আমরা আলোর রঙটা, কারণ এক আলো তোমরা জানো, এক আলোর তরঙ্গ দৈর্ঘ্য এক রকম, তরঙ্গ দৈর্ঘ্য এক রকম। এই যে আমাদের যে প্রিজমের মধ্যে যে আমাদের একটা আলো 7টা অংশে বিভক্ত হয়, বিবজিয়র, বেনিয়া সহ কলা, কোত্থেকে আসছে? আসলে আমাদের প্রত্যেকটা আলাদা আলাদা কালার আছে, এক একটা তরঙ্গ দৈর্ঘ্য এক রকম, এক একটা আমাদের কম্পাঙ্ক এক রকম, প্রতিসরণাঙ্ক এক রকম। ওই কারণে নির্দিষ্ট রঙের নিতে হবে, নির্দিষ্ট রঙের আলোর জন্য। তাহলে তুমি যেটা নিবে তুমি সেটার জন্যই করবা, নির্দিষ্ট। তাহলে আমি দুইটা কথা বললাম, এই মোস্ট ইম্পর্টেন্ট কথা, এক জোড়া নির্দিষ্ট মাধ্যম থাকতে হবে, নির্দিষ্ট মাধ্যম এবং নির্দিষ্ট রঙের আলোর জন্য আপাতন কোণের সাইন। তাহলে আমরা আপাতন কোণ বের করি। প্রথম আমরা অবিলম্ব আঁকি, এটা হচ্ছে আমাদের অবিলম্ব, এটা হচ্ছে আপতন বিন্দু। এবার হচ্ছে আমরা এখানে মনে করো এটা হচ্ছে ধরে নিলাম হালকা মাধ্যম, তাহলে এটাকে আমরা ধরে নিলাম হালকা মাধ্যম। এখান থেকে গেল, এটাকে বলতেছি আপতন কোণ। আর এটাকে আমরা বলতেছি গণমাধ্যম, এর মানে কাছাকাছি চলে যাবে, এটাকে আমরা বলতেছি প্রতিসরণ কোণ। তাহলে এটাকে আমরা বলতেছি আপাতন কোণ, এটাকে আমরা বলতেছি প্রতিসরণ কোণ। এই আপাতন কোণের যদি সাইন নাও, তাহলে সাইন অফ আই, এবং প্রতিসরণ কোণের যদি সাইন নাও, এর মানে সাইন অফ আর। এদের যে অনুপাত, আপাতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত মানে কি? ভাগফল না? যেমন এ অনুপাত বি বলা যে কথা, এ ডিভাইডেড বাই বি বলা সেম কথা, অনুপাত মানে ভাগফল। তাহলে আপাতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত, এটা একটা কি রাশি? ধ্রুব রাশি, এটা ধ্রুব। এই ধ্রুব রাশিটাকেই বলা হয়
প্রতিসরণাঙ্ক। প্রতিসরণাঙ্ক প্রতিসরণাঙ্ক নিয়ে আমরা এখন আলোচনা শুরু করব। তাহলে আপাতত এখানে রাখি, এই প্রতিসরণাঙ্ককে প্রকাশ করা হয় মিউ দ্বারা, এন দ্বারা, ইটা দ্বারা। মানে এক এক বইতে এক একভাবে প্রকাশ করে, কোনো ব্যাপার না। আমরা প্রতিসরণাঙ্ককে মিউ দ্বারাও প্রকাশ করতে পারি, এটাকে বলতেছি মিউ, এটা হচ্ছে এন, এটাকে আমরা বলতেছি হচ্ছে ইটা। যারা বিলাই ভালোবাসে, বিড়াল ভালোবাসে, তারা বলে মিউ মিউ মিউ। তাহলে আমাদের, আমিও বলি মিউ, তাহলে আমাদের এই মিউটা বলতে আমার কাছে ভালো লাগে। হ্যাঁ, মিউর মধ্যে ইউ আছে, বুঝো না, ওই জন্য ভালো। তাহলে আমাদের মিউ অ্যান্ড ইটা, তোমার যেটা ইচ্ছে তুমি সেটা দিয়ে প্রকাশ করো, এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। আমার কথা হচ্ছে প্রতিসরণাঙ্ককে আমরা যে কোনো একটা দ্বারা প্রকাশ করব। তাহলে আমি প্রকাশ করতেছি মিউ দ্বারা, তাহলে আমরা এখান থেকে বলতে পারি মিউ ইকুয়ালস টু হচ্ছে সাইন আই ডিভাইডেড বাই সাইন আর। তাহলে একটু ভালো করে খেয়াল করে দেখো, তুমি মনে করো এখানে একটা লাল আলো নিলা, বা তুমি মনে করো এখানে একটা নির্দিষ্ট রঙের আলো নিলা, লাল আলো। তুমি এখানে নিলা বায়ু প্লাস পানি। তুমি মনে করো এখানে যে ধ্রুবক বা প্রতিসরণাঙ্ক পাইলা সেটা হচ্ছে 1.3 মনে করো। এর মানে হচ্ছে তুমি একটা নির্দিষ্ট রঙের আলো নিছো, আমার বায়ু এবং পানি এক জোড়া মাধ্যম নিছো, ফিক্সড। এবার দুনিয়ার যত জায়গায় লাল আলো দিয়ে বায়ু এবং পানিকে করবা, আনসার এটাই আসবে। এটাকে আমরা বলতেছি ধ্রুবক। কিন্তু তুমি লালের জায়গায় এবার নীল আলো আনো, পরিবর্তন হয়ে যাবে। পানির জায়গায় তুমি কাঁচ আনো, পরিবর্তন হয়ে যাবে। ওই জন্য বলছে এটা ধ্রুবক হবে, শর্ত হচ্ছে এক জোড়া মাধ্যম নির্দিষ্ট থাকতে হবে এবং একটা নির্দিষ্ট কালারের আলো থাকতে হবে, তাইলে তাদের জন্য অলওয়েজ নির্দিষ্ট। তাহলে আমরা ওই জন্য বলতেছি এক জোড়া মাধ্যম এবং নির্দিষ্ট রঙের আলোর জন্য আপাতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাতে একটি ধ্রুব রাশি, যাকে আমরা প্রতিসরণাঙ্ক বলতে ভালোবাসি। এবার আমরা পরের টপিক্সে আসি। তাহলে আশা করি এতটুকু বুঝছো। আর এটাকে আমরা বলতে স্নেলের সূত্র। স্নেলের সূত্র আমরা বলছিলাম টেকনিক্যালি পড়াবো ম্যাথ করার জন্য, সেটা আমরা এখনো করাচ্ছি না। তার জন্য আমাকে প্রতিসরণাঙ্ক সম্পর্কে আরো একটু জানতে হবে। এরপর আমরা স্নেলের সূত্রটা বিস্তরভাবে আলোচনা করব। আগে বলা একটু বুঝছি কিনা বা জিয়াউর রহমান রিফাত সুন্দর। মিউ 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 থেকে আসছে ইউ, ইউ মানে ইমু, ইমিউ, ইমিউ ইমিউ। হ্যাঁ, আমার নামের সাথে মিল আছে। তাহলে ওকে, তাহলে আমরা বুঝে গেছি। তাহলে বুঝছো তো ভাই, মাধ্যম জোড়াটা নির্দিষ্ট হইতে হবে। এই জোড়াটা চেঞ্জ হয়ে গেলে চেঞ্জ হয়ে যাবে। মানে জোড়া আমার নির্দিষ্ট না হলে একবার এর সাথে, একবার ওর সাথে, একবার ওর সাথে, সবার সাথে সেমভাবে মিলে না তো। এক একজনের সাথে এক এক রকমভাবে আসে, বুঝো না, এক এক জনের সাথে এক এক রকম। ওই কালারটাও নির্দিষ্ট হইতে হবে, বুঝো নাই? তাহলে চেঞ্জ হয়ে যাবে। না হয় কালার সেম থাকতে হবে, জোড়াটা নির্দিষ্ট হইতে হবে, তাইলে আমার ধ্রুব। না হয় ধ্রুব না, এক এক জায়গায় এক এক রকমভাবে সে প্রতিস্থাপন করবে। হ্যাঁ, ওই কারণে সকল মাধ্যমের প্রতিসরণাঙ্ক সেম না। যে মাধ্যমে যাবে তার মতো করে সে আমাদের বিহেভিয়ার করে, বুঝো না, যার সাথে যাবে তার সাথে তাল মিলায়। হ্যাঁ, আশা করি বুঝতে পারছি, বাস্তব এক্সাম্পল। এবার আসি আমরা সামনের দিকে আগাই। ওকে, আর তোমরা একটা জিনিস মাথায় রাখবা, ক্লাসে যেহেতু অনলাইন ক্লাস একটু অনেকের কাছে একটু প্যারাদায়ক। হ্যাঁ, গিরে ভাই উনারে তো সামনে থেকে দেখতেছি না, আমিও তোমার সামনে থেকে দেখতেছি না, কিন্তু আমার ব্যাপারে কোনো সমস্যা নাই। তুমি আমারে দেখো আর না দেখো, আমি তোমার দেখতেছো না কোনভাবে লেকচার দিচ্ছি। তো এক্ষেত্রে তোমার একটু আমরা মনে করো মজা মাস্তি করবো ক্লাসে, ডোন্ট টেক ইট সিরিয়াসলি। হ্যাঁ, না হয় ক্লাসটা জমে না তো ভাই। ক্লাসটা জমতে হলে একটু গরম গরম কথা বলতে হবে, বুঝো না, গরম গরম কথা না বলে ঝামেলা। এগুলোকে সিরিয়াসলি কেউ নিও না। আর রিয়েল লাইফের সাথে সায়েন্স মিলাবা, দেখবে তো সায়েন্স তোমার কাছে আগুনের মতো ধরা দিবে। এই আগুনের সায়েন্সই তো আমার দরকার। ওকে, যদি বুঝে থাকি, এবার আমি একটা কথা বলে রাখি ভাইয়া, এই যে আমরা বলতেছি প্রতিসরণাঙ্ক, এই প্রতিসরণাঙ্ক বেসিক্যালি দুই প্রকার। একটাকে আমরা বলতে পারি পরম প্রতিসরণাঙ্ক, এবং আরেকটাকে আমরা বলতে পারি আপেক্ষিক প্রতিসরণাঙ্ক। তাহলে আমাদের প্রতিসরণাঙ্ক ভাইয়া দুই প্রকার, একটা হচ্ছে পরম প্রতিসরণাঙ্ক আর একটা হচ্ছে আপেক্ষিক প্রতিসরণাঙ্ক। অলরেডি আমরা জেনে গেছি
আমাদের আপাতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাতটাকে আমরা বলতেছি হচ্ছে আমাদের কি, আমরা সেটাকে বলতেছি হচ্ছে ভাইয়া আমাদের প্রতিসরণাঙ্ক। এখন এই প্রতিসরণাঙ্কের মধ্যে দুই ধরনের ক্রাইটেরিয়া থাকতে পারে, তার উপর ডিপেন্ড করে আমরা বলতেছি ভাই প্রতিসরণাঙ্ক দুই প্রকার, একটা হচ্ছে পরম আর একটা হচ্ছে আপেক্ষিক। পরম কথাটার মানেই তোমরা বুঝো, পরম মানে হচ্ছে নির্দিষ্ট, বুঝতেছো না? পরম মানে হচ্ছে নির্দিষ্ট, তাহলে আমরা ওই নির্দিষ্ট করে পড়বো। দেখো পরম প্রতিসরণাঙ্ক জিনিসটা কেমন ভাইয়া, দেখি আমি তোমাকে বলি, আমি দুইটা একসাথে বলবো। জিনিসটা দেখো ভাইয়া, আমার এটা হচ্ছে এক্স মাধ্যম, এটা হচ্ছে কোন মাধ্যম ভাই, এক্স মাধ্যম। এটা হচ্ছে ভাইয়া ওয়াই মাধ্যম। তাহলে এক জোড়া নির্দিষ্ট মাধ্যম, ওকে ভাইয়া। এখানে বিভেদ্য রাখলাম, এখান থেকে আলো গেল, আপাতন কোণের সাইন প্রতিসরণ কোণের সাইন নিব। এই অনুপাতটা একটা ধ্রুব রাশি না? জি ভাইয়া, এই ধ্রুব রাশিটাকে আমরা বলি ভাইয়া প্রতিসরণাঙ্ক মিউ। কিন্তু কথা হচ্ছে এবার যদি উপরে থাকে ওয়াই মাধ্যম, বা আমাদের এদিক থেকে এদিকে গেছিল, তো এবার যদি সে এদিক থেকে এদিকে যায়, জিনিসটা বুঝো, এদিক থেকে এদিকে গেল, আগে আমার এদিক থেকে এদিকে আসলো, এবার সে এদিক থেকে ওইদিকে গেল, তাহলে আমরা আবারও বলতেছি এটা হচ্ছে আমার এক্স মাধ্যম, এটা হচ্ছে ওয়াই মাধ্যম। তাহলে এদিক থেকে যখন এদিকে আসবে, আসার সময় আই, যাওয়ার সময় আর, এই আসার সময় আই, যাওয়ার সময় আর। তাইলে এবার তুমি আমারে বলো ভাই, এখানে আপনি সাইন আই ডিভাইডেড বাই সাইন আর এর মান যা পাবেন, এখানে কি সাইন আই এবং সাইন আর এর মান সেম পাবেন? না ভাইয়া, অবশ্যই না, সেম পাবো না। কেন সেম পাবো? কারণ এখানে ভাই আই এর মান যায়, এখানে আই এর মান তা না, এখানে আর এর মান যায়, এখানে আর এর মান তা না। এর মানে এক জোড়া নির্দিষ্ট মাধ্যম নিছি, আবার নির্দিষ্ট রঙের আলো ফেলছি, কিন্তু এর মধ্যে আমি ঝামেলা পাইয়া গেছি। কেন? আমাকে দেখতে হচ্ছে আলোটা কোন দিক থেকে কোন দিকে গেল। ওই কারণে ভাইয়া ভালো কথা, এটাকেও নাম দিচ্ছি মিউ, এটাকেও নাম দিচ্ছি মিউ, কিন্তু ডোন্ট কেয়ার ইউ। দেখো তুমি কেমনে বুঝবা যে এটা এক্স থেকে ওয়াইতে গেছে? সিম্পল, এক্স মিউ ওয়াই, এর মানে এক্স মাধ্যম থেকে ওয়াই মাধ্যমে যাওয়ার সময় ধ্রুবক, ওয়াই থেকে এক্সে গেল, ওয়াই মিউ এক্স, এর মানে ওয়াই থেকে এক্সে যাওয়ার সময় ধ্রুবক। এই এবার মিলে গেছে না? তাহলে আমরা বলবো একজোড়া, আমাদের স্নেলের সূত্র, আমাদের দ্বিতীয় সূত্রটা ঠিকই আছে, ভুল দেয় নাই, ঠিকই দিছে। কথা হচ্ছে তোমাকে দেখতে হবে আলো কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে। তাহলে আমরা দেখতেছি এটাও ধ্রুবক, এটাও ধ্রুবক, কিন্তু এই ধ্রুবকটাকে যে প্রতিসরণাঙ্ক নাম দিচ্ছি, বুঝাই দিতে হবে কোন মাধ্যম থেকে কোন মাধ্যমে গেল। তাহলে আমরা যদি বলি ভাইয়া আলো এক্স থেকে ওয়াইতে গেল, তখন হচ্ছে এক্স মিউ ওয়াই। আলো যদি ওয়াই থেকে এক্সে যায়, তখন হচ্ছে ওয়াই মিউ এক্স। আলো যদি এক্স থেকে ওয়াইতে যায়, এক্স মিউ ওয়াই। ওয়াই থেকে এক্সে গেলে এক্স মিউ আমাদের ওয়াই মিউ এক্স। একইভাবে আলো যদি আমার এ থেকে বিতে যায়, তখন আমরা বলবো এটা হচ্ছে এ মিউ বি। আলো যদি বি থেকে এতে যায়, এটাকে আমরা বলবো হচ্ছে বি মিউ এ। তাহলে আমাকে দেখতে হবে আলো কোন দিক থেকে কোন দিকে গেছে। তাহলে এই যে দেখতেছো না, তাহলে আমরা এটাকে বলতেছি কি জানো, এ থেকে বিতে গেল, এই প্রতিসরণাঙ্ক আমরা বলতেছি এ এর সাপেক্ষে বি এর প্রতিসরণাঙ্ক। তাহলে একটু খেয়াল করো, যখন এ থেকে বিতে গেল, তখন আমরা এটাকে প্রকাশ করতেছি এভাবে এ মিউ বি। এটাকে আমরা বলতেছি এ থেকে বি এর দিকে আলোটাকে পাঠাইছি, যার কারণে নতুন করে একটা প্রতিসরণাঙ্ক পেয়েছি, যাকে আমরা বলতেছি এর সাপেক্ষে বি, মানে এ থেকে বিতে গেল। এই একটার সাপেক্ষে আরেকটা, এটাকে আমরা বলি আপেক্ষিক। তাহলে আমরা যদি একটা মাধ্যমের সাপেক্ষে আরেকটা মাধ্যমের প্রতিসরণাঙ্ক বলি, তখন তাদেরকে বলি হচ্ছে তারা আপেক্ষিক প্রতিসরণাঙ্ক। কি প্রতিসরণাঙ্ক? আপেক্ষিক। এবার আসো ভাইয়া, এবার একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে ভাইয়া আমরা বুঝলাম এটা হচ্ছে আপেক্ষিক। তুমি প্রথমে একটু বলে রাখি বায়ু মাধ্যমের প্রতিসরণাঙ্ক হচ্ছে 1। এখন একটু ভালো করে খেয়াল করো, এবার যদি তুমি বলো ভাইয়া কোনো একটা আলো বায়ু থেকে পানিতে গেল, এখানে আছে পানি, এখানে আছে বায়ু, কোথায় গেল? বায়ু না, আমরা বলি শূন্য মাধ্যম। কোথায় গেল? শূন্য মাধ্যম। তাহলে শূন্য মাধ্যম থেকে যদি পানিতে যায়, তখন আমরা বলতে পারি তার প্রতিসরণাঙ্ক 0 মিউ ওয়াটার।
এটাকে আমরা ডাইরেক্ট মিউ ওয়াটার বলতে পারি। এর মানে হচ্ছে তোমরা বইতে পড়ার সময় পড়ো ভাইয়া এখানে তো বলা নাই এটার সাপেক্ষে এটা, এখানে বলা আছে পানির প্রতিসরণাঙ্ক। আর ভাই পানির প্রতিসরণাঙ্ক, তাহলে তো প্রতিসরণাঙ্কর জন্য তো আমার দুইটা মাধ্যম লাগে, আপনি কেমনে বললেন অনলি পানির প্রতিসরণাঙ্ক? এই যে খেলা জমে গেছে। আসলে 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 কারো প্রতিসরণাঙ্ক বের করতে হলে কারো না কারো সাপেক্ষে বের করতেই হবে, না হয়তো করা যাবে না। কারণ বিজ্ঞানী স্নেলেই বলে দিছে এক জোড়া লাগবে, সেই জোড়া তালি কে দিবে? শূন্য মাধ্যম। তাহলে তোমাকে যখন বলা হয় পানির প্রতিসরণাঙ্ক এত, দ্যাট মিনস হচ্ছে শূন্য মাধ্যমের সাপেক্ষে এত। তোমাকে বলা হলো কাছের প্রতিসরণাঙ্ক এত, দ্যাট মিনস কাছের সাপেক্ষে এত। তোমাকে বলা হলো আমাদের বরফের প্রতিসরণাঙ্ক এত, দ্যাট মিনস আমার কার সাপেক্ষে? আমাদের সেটা হচ্ছে কার সাপেক্ষে? বায়ুর সাপেক্ষে, শূন্য মাধ্যমের সাপেক্ষে, শূন্য মাধ্যমের সাপেক্ষে। এই শূন্য মাধ্যমের সাপেক্ষে প্রতিসরণাঙ্ককে আমরা বলি তার প্রতিসরণাঙ্ক। পানির প্রতিসরণাঙ্ক মানে হচ্ছে শূন্য মাধ্যমের সাপেক্ষে, কিন্তু আমরা আলাদা করে বলি না যে শূন্য মাধ্যমের সাপেক্ষে। এই ধরনের প্রতিসরণাঙ্ককে আমরা বলি পরম প্রতিসরণাঙ্ক। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো, আশা করি তোমাদের কাছে হিসাব ক্লিয়ার। ভাইয়া প্রতিসরণাঙ্কের জন্য এক জোড়া মাধ্যম লাগে, কিন্তু আমরা যদি বলি কেউ একজনের প্রতিসরণাঙ্ক, এ ভাইয়া আপনার প্রতিসরণাঙ্ক, এই আপনার প্রতিসরণাঙ্ক মানে আপনি নহে ভাইয়া, বায়ুর শূন্য মাধ্যমের সাপেক্ষে আপনার প্রতিসরণাঙ্ক, শূন্য মাধ্যমের সাপেক্ষে আপনার প্রতিসরণাঙ্ক। তাহলে শূন্য মাধ্যমের সাপেক্ষে কারো প্রতিসরণাঙ্ককে আমরা তার প্রতিসরণাঙ্ক হিসেবে চিন্তা করি, তখন আমরা তাকে বলি পরম প্রতিসরণাঙ্ক। তাহলে আবার বলতেছি, শূন্য মাধ্যমের সাপেক্ষে কারো প্রতিসরণাঙ্ককে বলতেছি পরম প্রতিসরণাঙ্ক, আর অন্য যে কোনো মাধ্যমের সাপেক্ষে কারো প্রতিসরণাঙ্ককে আমরা বলি আপেক্ষিক প্রতিসরণাঙ্ক। যেমন পানির সাপেক্ষে কাছের প্রতিসরণাঙ্ক, পানির সাপেক্ষে কাছ, পানির সাপেক্ষে কাছ। এই তোমরা আমাকে আনসার দাও তো, তোমরা আমাকে আনসার দাও তো, পানির সাপেক্ষে কাছ, দেখি আমাকে আনসার দাও। ইভান সাইদ তুমি বললা এ থেকে বি আর বি থেকে এ কি সমান? আমরা সামনে আসতেছি, সমান নয়। কি হয় আমরা সেটা একটু পরে দেখব। আগে দেখি তোমরা আমাকে বলো তো ভাইয়া, আমরা ডাব্লিউ, এখানে আমরা ডব্লিউ লিখবো, ডব্লিউ মিনস হচ্ছে ওয়াটার, হ্যাঁ, আর জি লিখবো, জি মিনস হচ্ছে গ্লাস। এই তোমরা আমাকে বলো তো ডাব্লিউ মিউ জি মানে বুঝতেই পারতেছো। এখন আমাকে বলো এটা মানে কি পরম নাকি আপেক্ষিক? এটা মানে পরম নাকি আপেক্ষিক? আর বললাম মিউ ডাব্লিউ বা জিরো মিউ ডাব্লিউ, এটাকে আমরা মিউ ডাব্লিউ বলতে পারি, জিরো মিউ গ্লাস, এটাকে মিউ গ্লাসও বলতে পারি। আমাকে তুমি আনসার দিবে এটাকে কি কোন প্রতিসরণাঙ্ক বলবো আর এই দুটোকে কোন প্রতিসরণাঙ্ক বলবো। তাহলে বলো এটাকে কি বলবো, এটাকে কি বলবো, এটাকে কি বলবো, এটাকে কি বলবো? এই বলো এটাকে কি বলবো, এটাকে কি বলবো? ডব্লিউ মিউ জিকে কি বলবো আর মিউ ডাব্লিউ কি বলবো? কোন আমাদের কোনটা পরম কোনটা আপেক্ষিক একটু বলো 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 কুইকলি কুইকলি। এই যে হচ্ছে এক্স্যাক্টলি। তাহলে আমরা পেয়ে গেছি, সেটা হচ্ছে কি ভাইয়া? সিম্পল। এটা হচ্ছে পানির সাপেক্ষে গ্লাস, পানির সাপেক্ষে গ্লাস, এটা হচ্ছে ভাইয়া আপেক্ষিক প্রতিসরণাঙ্ক, আপেক্ষিক। ওকে। আর এটা হচ্ছে শূন্য মাধ্যমের সাপেক্ষে পানি, মানে হচ্ছে পানির প্রতিসরণাঙ্ক। শূন্য মাধ্যমের সাপেক্ষে গ্লাস, এর মানে গ্লাসের প্রতিসরণাঙ্ক, এটাকে আমরা বলতেছি ভাইয়া পরম। তাহলে আশা করি তোমাদের সামনে ক্লিয়ার ভাইয়া, পরম এবং আপেক্ষিক আশা করি তোমাদের সামনে ক্লিয়ার, আশা করি পরম এবং আপেক্ষিক তোমাদের সামনে ক্লিয়ার, পরম এবং আপেক্ষিক তোমাদের সামনে ক্লিয়ার। ওকে, এবার আমরা সামনের দিকে আগাই। এবার আমি যদি সামনের দিকে আগাই তাহলে একটু ভালো করে খেয়াল করো, ভালো করে খেয়াল করো, ভালো করে খেয়াল করো, ভালো করে খেয়াল করো। মনে করো এবার সিম্পল আমি আমার মতো করে বলি, এটা হচ্ছে ভাইয়া হা, এটা হচ্ছে ঘ, মানে হচ্ছে হালকা আর ঘন আর কি। এটা হচ্ছে হালকা, এটা হচ্ছে ঘন। এখন একজন মনে করো অবিলম্ব এটা, আরেকজনের জন্য হচ্ছে অবিলম্ব এটা। ওকে, তাহলে এক্ষেত্রে আমার একজনে মনে করো এদিক থেকে এদিকে গেল, এদিক থেকে এদিকে গেল, মনে করো এটা ঘন, তাহলে এইদিকে বেঁকে গেল। তাহলে এখানে হচ্ছে আমরা এটাকে নাম দিচ্ছি হচ্ছে θ1, এটাকে আমরা নাম দিচ্ছি θ2। এবার একটু ভালো করে খেয়াল করো, তাহলে একটু ভালো করে খেয়াল করো। তাহলে এবার আমি এই θ2 যেটা আছে না, সেই কোণে আমি এটাকে নিক্ষেপ করছি এই দিক থেকে, অর্থাৎ এই দিক থেকে একটা আলোকে পাঠাচ্ছি θ2 ডিগ্রি কোণে।
মানে এই থিটা 2 ডিগ্রি কোণে আমি এদিক থেকে পাঠাচ্ছি। তাহলে বুঝতেই পারতেছ থিটা 1 কোণে যখন পাঠাইলাম সে আমার দিকে বেঁকে যায়, থিটা 2 কোণে যখন পাঠাবো সে যখন এবার ঘন থেকে হালকাতে যাচ্ছে অবিলম্ব থেকে একটু দূরে সরে যাবে। এই কোণটা অবশ্যই থিটা 1 হবে, অবশ্যই থিটা 1 হবে। অর্থাৎ জিনিসটা এরকম, আমি এদিক থেকে 50 ডিগ্রি কোণে নিক্ষেপ করলে সে আমার 30 ডিগ্রি কোণে যায়। তাহলে এদিক থেকে এদিকে 50 ডিগ্রি কোণে নিক্ষেপ করলে যদি 30 ডিগ্রি কোণে যায়, উল্টা দিক থেকে হলে 30 ডিগ্রি কোণে নিক্ষেপ করলে 50 ডিগ্রি কোণে যাবে। কারণ এদিক থেকে এদিকে সে অবিলম্বের দিকে সরে যায়, এদিক থেকে এদিকে অবিলম্ব থেকে দূরে সরে যায়। এই জিনিসটা মাথায় রাখতে হবে। তাহলে ভাইয়া সিম্পল কথা ভাইয়া, তাহলে আমরা এখান থেকে বলতে পারি এটাকে আমরা নাম দিলাম ভাইয়া এ মাধ্যম, এটাকে নাম দিলাম বি মাধ্যম। তাহলে এটা এ থেকে বিতে গেল, তাহলে আমরা এটাকে বলতেছি এ মিউ বি সমান হচ্ছে আপাতন কোণ থিটা 1 প্রতিসরণ কোণ থিটা 2। তাহলে আমরা বলতে পারি ভাইয়া সাইন থিটা 1 ডিভাইডেড বাই সাইন থিটা 2। এবার আমরা যদি বলি এটা ভাইয়া এখান থেকে এখানে গেল, মানে কোন দিক থেকে কোন দিকে, বি থেকে এর দিকে, তাহলে আমরা বলতে পারি বি মিউ এ ইকুয়ালস টু, এবার দেখো আপাতন কোণের সাইন ডিভাইডেড বাই প্রতিসরণ কোণের সাইন। এখানে আপাতন কোণ কত, থিটা 2, তাহলে আমরা বলতে পারি সাইন থিটা 2। প্রতিসরণ কোণ কত, থিটা 1, সাইন থিটা 1। তাহলে এবার আমরা একটা কাজ করি তো, কি কাজ ভাইয়া, একবারে সোজা সাপটা একটা কাজ। তুমি এ মিউ এর মান পাইছো এত, বি মিউ এ এর মান পাইছো এত, এদের মধ্যে সম্পর্কটা কি আমরা একটু দেখি। আমি একটা কাজ করি, সেই কাজটা কি, এই দুটোকে গুণ করে দিই। কি করে দিব, গুণ করে দিব। তাহলে এ মিউ বি ইন্টু বি মিউ এ গুণ করে দিলাম। গুণ করে দিলে কি হয়, এ মিউ বি এর মান বসাও, সেটা হচ্ছে সাইন থিটা 1 ডিভাইডেড বাই সাইন থিটা 2, আর অপরটার মান হচ্ছে সাইন থিটা 2 ডিভাইড বাই সাইন থিটা 1। তাহলে দেখো তো একটু ভালো করে, এই যে দেখো সাইন থিটা 1 চলে যাবে, থিটা 2 চলে যাবে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি ভাইয়া এ মিউ বি ইন্টু বি মিউ এ ইকুয়ালস টু 1। সো উই ক্যান সে দ্যাট এ মিউ বি যে কথা 1 বাই বি মিউ এও সেম কথা, এ মিউ বি যে কথা 1 বাই বি মিউ এও সেম কথা। একটু বুঝছি কিনা বলো, একটু বুঝছি কিনা বলো। তাহলে তোমাকে যদি কখনো মনে করো এর সাপেক্ষে বি এর প্রতিসরণাঙ্ক দেওয়া আছে, ফর এক্সাম্পল আমি তোমাকে প্রশ্ন করলাম এর সাপেক্ষে বি এর প্রতিসরণাঙ্ক আমি তোমাকে দিলাম এর সাপেক্ষে বি এর যে প্রতিসরণাঙ্ক, একটু ভালো করে খেয়াল করো, এর সাপেক্ষে বি এর যে প্রতিসরণাঙ্ক সেটা তোমাকে বললাম 3/2, এর সাপেক্ষে বি এর প্রতিসরণাঙ্ক 3/2। এখন তুমি আমাকে বলো তো ভাইয়া তাহলে বি এর সাপেক্ষে এর প্রতিসরণাঙ্ক কত হবে। আমি তোমাকে বললাম এর সাপেক্ষে বি এর প্রতিসরণাঙ্ক 3/2, তাহলে বি এর সাপেক্ষে এর প্রতিসরণাঙ্ক কত হবে, একটু বলো তো এর সাপেক্ষে বি যদি 3/2 হয়, বি এর সাপেক্ষে এ কত, এর সাপেক্ষে বি যদি 3/2 হয়, বি এর সাপেক্ষে এ কত, একটু বলো তো। এই সাকিব বললো ভাই গুণ করছি কেন, আমি দেখতেছি এখানে যা এখানেও তা, গুণ করলে 1 হবে, আমি এমনি দেখতেছি। তুমি গুণ করিও না, তুমি ভাগ করো, তাও সেম পাবা, কোনো সমস্যা নেই। মানে কাটাকাটি যাওয়ার জন্য করছি। এক্স্যাক্টলি হ্যাঁ। ঠিক আছে, তাহলে এ মিউ বি যদি 3/2 হয়, বি মিউ এ হবে 2/3। এর মানে একটা মাধ্যমের সাপেক্ষে আরেকটা মাধ্যমের প্রতিসরণাঙ্ক উল্টা করলে আমাদের 1/, হয়ে যায়, উল্টা করলে 1/, হয়ে যায়। তো তোমার পরীক্ষা দেওয়া আছে এ মিউ বি, কিন্তু তোমার ক্যালকুলেশনে লাগতেছে বি মিউ এ, তুমি কি করবা, এভাবেও করে ফেলবা। এবার আসি তিনটা মাধ্যমের ক্ষেত্রে একটা প্রমাণ আছে, সেই প্রমাণটা করাতে টাইম লাগবে, আমি প্রমাণ করাতে চাচ্ছি না, আমি তোমাকে টেকনিক্যালি শিখাবো। দেখো টেকনিক্যালি কীভাবে শিখাচ্ছি, দেখো একবার মারাত্মক একটা জিনিস শিখাবো, খুব মারাত্মক একটা জিনিস শিখাবো। হ্যাঁ, তিনটা মাধ্যম, দেখো তিনটা মাধ্যম দেখো ভাই, একবার সিম্পল, খুব মারাত্মক একটা জিনিস। হ্যাঁ, মারাত্মক একটা জিনিস, MIJ মানে হচ্ছে মারাত্মক একটা জিনিস। এটা হচ্ছে তিনটি মাধ্যম। এই তিনটি মাধ্যম বলার আগে আমাদের একটা জিনিস বাকি রয়ে গেছে, সেটা একটু বলে নিই। সেটা হচ্ছে কি ভাইয়া, আমি যে এটা করতেছি এখানে আমার আরেকটা কাহিনী আছে। সেই কাহিনীটা কি, এ মিউ বি যে আমরা বলি, এটাকে চাইলে মিউ বি ডিভাইড বাই মিউ এ বলা যায়, এটাকে চাইলে মিউ বি ডিভাইড বাই মিউ এ বলা যায়। আচ্ছা, আমরা এটা চাইলে একটু পরে ব্যাখ্যা করতে পারবো, এই তিনটা মাধ্যম পড়ার পর চাইলে আমরা ব্যাখ্যা করতে পারবো, সেটা আমরা একটু পরে ব্যাখ্যা করবো। আগে আমরা এটা বলি তিনটা মাধ্যমের ক্ষেত্রে কিভাবে বের করব। মনে করো একটা মাধ্যমের নাম দিলাম এ, আরেকটা মাধ্যমের নাম দিলাম বি, আরেকটা মাধ্যমের নাম দিলাম সি। তাহলে
বুঝতে পারতেছো এ মাধ্যমের প্রতিসরণাঙ্ক হচ্ছে মিউ এ, বি মাধ্যমের প্রতিসরণাঙ্ক মিউ বি, সি মাধ্যমের প্রতিসরণাঙ্ক মিউ সি। কারণ কোনো একটা মাধ্যমের প্রতিসরণাঙ্ক বলতে পরম প্রতিসরণাঙ্ককে আমরা বুঝি শূন্য মাধ্যমের সাপেক্ষে। ওকে ওকে ওকে, এবার আসি ভাইয়া, আমার কথা হচ্ছে আমাকে বলা হলো এ মিউ সি ইকুয়ালস টু হোয়াট, এ মিউ সি ইকুয়ালস টু হোয়াট। পরীক্ষায় আমাকে দেওয়া আছে কি বি মিউ সি দেওয়া আছে, গিভেন ডেটা দেখো, গিভেন ডেটা হচ্ছে বি মিউ সি আমাকে দেওয়া আছে এবং বি মিউ সি আমাকে দেওয়া আছে এবং বি মিউ এ আমাকে দেওয়া আছে। জিনিসটা খেয়াল করো, পরীক্ষায় তোমাকে বলে দিল বি মাধ্যমের সাপেক্ষে পি মাধ্যমের প্রতিসরণাঙ্ক এত, বি এর সাপেক্ষে এ এত, এ এর সাপেক্ষে সি কত, তিনটা মাধ্যম এ বি সি। তোমাকে এই দুইটা দেওয়া আছে, এটা বের করতে বললো। আমি তোমাকে একটা সোরা পদ্ধতি শিখাবো। কোন পদ্ধতি ভাইয়া? আমার কাছে সোরা পদ্ধতি খুব ভালো লাগে, সোরা পদ্ধতি। কারণ যে সোর সে হচ্ছে অত্যন্ত ভালো। কেন? কারণ সোর যে সে তো টেকনিক অ্যাপ্লাই করে, কিভাবে টেকনিক্যালি অ্যাপ্লাই করলে কেউ বুঝবে না কিন্তু সে তার কাজ সারাই ফেলছে, বুঝছো তো? দিস ইজ কল্ড সোরা পদ্ধতি। তো আমরা কেউ বুঝবে না কিন্তু আমি আমার কাজ সারাই ফেলবো, সোরা পদ্ধতি। ওই জন্য সোরা আমাদের জন্য উপকারী অনেক সময়। তাহলে আসো, সব সময় না। তাহলে আসি সোরা পদ্ধতিটা দেখাই। তোমাকে বলছে এ মিউ সি, তুমি কি করবা দেখো, ভাই 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 মিউ সি ডিভাইডেড বাই মিউ এ লিখে ফেলবো, মিউ সি ডিভাইডেড বাই মিউ এ লিখে ফেলবো। অর্থাৎ এ মিউ সি বললে মিউ পরেরটা ডিভাইড বাই আগেরটা, এটা হচ্ছে এ, এটা হচ্ছে সি। কি লিখবো? পরেরটা বাই আগেরটা, পরেরটা বাই আগেরটা, পরেরটা বাই আগেরটা। তাহলে আমরা কি লিখলাম? মিউ পরেরটা বাই মিউ আগেরটা, মিউ পরেরটা বাই মিউ আগেরটা। মুখস্থ করে পেলো, এ মিউ সি মানে মিউ সি ডিভাইড বাই মিউ এ, মিউ পরেরটা ডিভাইড বাই মিউ আগেরটা। এখন যদি আমি যদি তোমাকে বলতাম বি মিউ সি, তুমি কি লিখতা? মিউ সি ডিভাইডেড বাই মিউ বি, মানে পরেরটা বাই আগেরটা, পরেরটা বাই আগেরটা, পরেরটা বাই আগেরটা। এই যে এবার দেখো জিনিসটা, এবার কি করতেছি দেখো ভাই, আমার এখানে মাধ্যম কয়টা? তিনটা। সেই মাধ্যম তিনটে কে কে? সেই মাধ্যম তিনটে এ বি সি। এর মধ্যে কিন্তু আমি এ আর সি রে পাইছি, পাই নাই কারে? বি রে আমি পাই নাই। যারে পাও নাই তারে এখানে বসাই দাও, শেষ, মিলে গেছে। তোমাকে অনেকে বলবে মুখস্থ করো সূত্র, এ মিউ সি সমান বি মিউ সি ডিভাইড বাই বি মিউ এ। কোনো দরকার নাই, টেকনিক্যাল হও। আর আমি সোর হবা, প্রয়োজনে সোর হবা, তাও ভালো। অন্তত টেকনিক্যাল হও, তাহলে জিনিসটা হবে পরীক্ষায় ঝামেলা হবে না, পরীক্ষায় গেঞ্জাম হবে না। তাহলে আমি কি বললাম? এই এসিপি তো অনেক তোমরা বুঝো আশা করি। সি মানে হচ্ছে সোরা, পি মানে হচ্ছে পদ্ধতি, সোরা পদ্ধতি। তাহলে আমরা কি করলাম? মিউ পরেরটা ডিভাইড বাই মিউ আগেরটা। এ ভাই কে নাই? বি নাই। বি যেহেতু আমার নাই, তারা আইনা আমি বসাই, শেষ, মিলে গেছে সূত্র। এটাই আমার সূত্র। এবার আসো, বি মিউ সি বের করতে বলছে, পরেরটা বাই আগেরটা, পরেরটা বাই আগেরটা, সি বাই বি। এ ভাই আমার কে নাই? এ নাই। যে নাই তারে বসাই, শেষ, আনসার মিলে গেছে তো। তাহলে এটা হচ্ছে আমাদের নিয়ম, এটা হচ্ছে আমার সোরা পদ্ধতি। এ ভাই আমরা বুঝছি কিনা বলো, বুঝছি কিনা বলো ভাই? এটা মিউ, ওইটা ভাই পরেরটা বাই আগেরটা, যারে নাই তারে বসা, পরেরটা বাই আগেরটা, যারে নাই তারে বসা, পরেরটা বাই আগেরটা, যে নাই তারে বসা, শেষ, আনসার মিলে গেছে। পরেরটা বাই আগেরটা, যে নাই তারে বসাও। দেখো এবার তোমার এটা দেওয়া থাকবে, দেওয়া আছে। এখানে তোমার এটা দেওয়া থাকবে, দেওয়া আছে। তাহলে আমরা এভাবেই বের করে ফেলতে পারবো। ফর এক্সাম্পল তোমার বি মিউ সি দরকার, কিন্তু বি মিউ সি দেওয়া নাই, দেওয়া আছে কি সি মিউ বি। একটু আগে বলছিলাম সি মিউ বি যদি তুমি জানো, বি মিউ সি হচ্ছে তার উল্টা। হয়ে গেছে না? বলো এটা বুঝছি কিনা, বুঝছি কিনা? সোরা পদ্ধতি মনে থাকবে কিনা? ভাই পরীক্ষার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে সোরা পদ্ধতি। স্যারে কি জানবে তুমি কেমনে করছো? দরকার নাই তো, স্যারে জানে না, কিন্তু আমি আমার কাজ সারাই ফেলছি। এটা হচ্ছে বুদ্ধি। তাহলে বলো এটা বুঝছি কিনা? বুঝছি কিনা, বুঝছি কিনা, বুঝছি কিনা ভাই বলো না। হ্যাঁ বুঝছি, এই যে এক্স্যাক্টলি, এটা ফর্মটা মারো না। হ্যাঁ বুঝছি। এবার আসলে একটা ম্যাথ করাই, যেহেতু ভাইয়া এতটুকু করাইলেন, একটা ম্যাথও করাই দেন। জি ভাই একটা ম্যাথ করাই দিব, এখান থেকে আমি একটা ম্যাথ করাবো। এই টাইপসের ম্যাথগুলো বেশি ইম্পর্টেন্ট তোমাদের জন্য, এই টাইপসের ম্যাথগুলো বেশি ইম্পর্টেন্ট। আমি জানি তোমরা আসলে খুব ভালো করে বুঝবা, কারণ সোরা পদ্ধতি বললে তখন সবাই বুঝে, এমনি সবাই বুঝে না। হ্যাঁ আচ্ছা, আমি এটা ম্যাথ করে, ম্যাথের প্রশ্নটা আমি লিখে দিই। কোয়েশ্চেনটা আমার এখানে লেখা আছে, আমি দেখে লিখি। পানির সাপেক্ষে কাচের প্রতিসরণাঙ্ক 9/8 বলা আছে। পানির সাপেক্ষে কাচের
প্রতিসরণাঙ্ক 9/8। ওকে, এবার বলা হলো বায়ু সাপেক্ষে কাছের প্রতিসরণাঙ্ক 3/2। বায়ু সাপেক্ষে কাছের প্রতিসরণাঙ্ক 3/2। তাহলে পানির সাপেক্ষে কাছের প্রতিসরণাঙ্ক 9/8, বায়ু সাপেক্ষে কাছের প্রতিসরণাঙ্ক 3/2, এটা তোমাকে দেওয়া আছে। এবার তোমার প্রশ্ন করা হলো বায়ু সাপেক্ষে পানির প্রতিসরণাঙ্ক কত? বায়ু সাপেক্ষে পানির প্রতিসরণাঙ্ক কত, এটাই তোমাকে প্রশ্ন করা হলো। বলা হলো পানির সাপেক্ষে, দেখো ভালো করে খেয়াল করো, কেমনে বুঝবো সৌর পদ্ধতি? পানি, কাঁচ, বায়ু, তিনটা মাধ্যম আছে, মানে আমার কাছে সৌর পদ্ধতি আছে, যেটা আমাদের ইমু ভাইয়া ক্লাসে বলি যাচ্ছে। এবার আসো আমরা সেটা করি। পানি, একটু আমরা তো মনে করি ইংলিশ এক্সপার্ট হইতে চাই, আমি পানি বলি, আমরা ওয়াটার বলি, ঢং করে বলে না অনেকে, একটু ঢং বাস যারা, ওয়াটার, পানি না ওয়াটার, কাঁচ না গ্লাস, বায়ু না এয়ার। তাহলে আমাদের ওয়াটারের ডব্লিউ, গ্লাসের জি, এয়ারের এ বসাইলাম। এবার তুমি দেখো গিভেন ডেটা কি দেখেন ভাইয়া? গিভেন ডেটা কি? পানির সাপেক্ষে কাঁচ, পানি মানে ওয়াটার, তার সাপেক্ষে গ্লাস, এটা দেওয়া আছে কত? এটা দেওয়া আছে 9/8। ওকে ভাইয়া, এবার বলা হয়েছে বায়ু সাপেক্ষে কাঁচ, তাহলে বায়ু তার সাপেক্ষে কাঁচ, MUG। ওকে ভাইয়া, বায়ু সাপেক্ষে কাঁচ দেওয়া আছে কত? 3/2। এবার তোমার প্রশ্ন করলো কি? বায়ু সাপেক্ষে পানিটা কত? বায়ু সাপেক্ষে পানি কত? MUW কত? তাহলে তুমি লিখবা, সলিউশন করি, SOLN মানে সলিউশন, লিখবা আজা। গান আছে না একটা, আজা মানে হচ্ছে, আবার গান মনে করি না, এটা হচ্ছে আজা মানে হচ্ছে আমরা জানি, মানে আমরা জানি, যা মানে হচ্ছে জানি, আমরা কি জানি? MUW বের করতে জানি। MUW দেখো কিভাবে বের করতেছি ভাই, আমরা কেমনে জানি সেটা আমরা না জানি, হ্যাঁ, তো তোমার তো জানা, তাদের তো জানার দরকার না, আমরা জানি কিন্তু জানি। এবার দেখো মিউ পরেরটা ডিভাইড বাই মিউ আগেরটা। ওকে, এই ভাই নাইকে AW আছে, এখানে আরেকটা জিনিস আছে জি, এই জিটা নাই, জিটাকে বসাই দিই। তাহলে এই দুটো জিনিস জানলে কাজ হয়ে গেল। এখন কথা হচ্ছে ভাইয়া, GMUW তো আমার জানা নাই, এখন আমি করি কি উপায়? যেটা দরকার সেটা তো জানা নাই। দেখো GMUW জানা নাই, WMUG কিন্তু ঠিকই জানা আছে। আবার আজা মানে আমরা জানি কি? GMUW হচ্ছে 8/9। আজা এই যে জানি GMUW। ওমা GMUA লাগবে নাই, কে বলছে নাই? আজা এর মানে আমরা জানি GMUA সমান 2/3। এবার তো মিলে যাবে, দেখো তাহলে আমরা বলতে পারি GMUW সমান হচ্ছে 8/9 আর GMUA সমান হচ্ছে 2/3। তাহলে আমরা লিখতে পারি 8/9 ইন্টু 3/2, কাটাকাটি করি, 4 2 8, 3 3 9, 4/3, 4/3কে ক্যালকুলেশন করলে হয় 1.33। শেষ, আনসার বের হয়ে গেল। তো দিস ইজ মাই আনসার। একজন বললো আজা হবে না, সেটা হবে লাজা। আর ভাই লাজা গানে না, আমাদের এখানে আমরা গান মারতে পারি না। আজা মানে আসি যাও, আজা মানে হচ্ছে আসি যাও। এই পারবা কিনা বলো, পারবো কিনা? জি ভাইয়া, আনসার 1.33, আপনারা পারছেন। এবং এই ম্যাথে অনেকে ভাই এই ম্যাথটা বললে কেন রে ভাই, হা করার কি দরকার? আজা আমরা জানি সূরা পদ্ধতি। তাহলে আশা করি আজা বললে তোমরা বুঝে যাবা যে আজা মানে হচ্ছে সূরা পদ্ধতি। আজা, হ্যাঁ আমরা জানি। ওকে এবার আমরা সামনের দিকে যাই। হ্যাঁ, আমাদের আজা হয়ে গেছে, খুব সুন্দর একটা। এটা কিন্তু ডেঞ্জারাস লেভেলের ম্যাথ অনেকের জন্য, তো আমাদের জন্য না। আমাদের কাছে আছে চোরা পদ্ধতি, যেটা আমাদের বের করার জন্য লাগে বুদ্ধি। সেই বুদ্ধিটা আমরা অ্যাপ্লাই করেছি এবং আমরা এখান থেকে ফুল মার্কস পেয়েছি। এখন আমরা শিক্ষককে থ্যাংক ইউ বলেছি। ওকে, সামনের দিকে আগাই।
এবার এবার তুমি একটু খেয়াল করে দেখো, একটু ভালো করে তোমাকে একটা কথা বলে রাখি ভাইয়া, আমরা প্রতিসরণাঙ্ক নিয়ে আমরা এবার অন্য ধরনের একটা ডেফিনেশন তোমাকে দিব। মানে প্রতিসরণাঙ্ক বলতে কি বুঝি তার আমরা একটা ডেফিনেশন দিব। হ্যাঁ, তাহলে একটু ভালো করে খেয়াল করো। দেখো আমরা এখন এবার আলোর বেগের সাথে প্রতিসরণাঙ্কের একটা রিলেশন করব। তাহলে আই রিপিট এগেন, প্রতিসরণাঙ্কটা আমাদের লিটারালি কিসের সাথে রিলেটেড? আলোর বেগের সাথে রিলেটেড। কেন? আমরা জানি হচ্ছে আলোর বেগ, তোমরা জানো হচ্ছে আলোর বেগ শূন্য মাধ্যমে সি নট বলতে পারি 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। 2.99 আমাদের একটা বড় সড়ো মান আছে, আমরা ডাইরেক্টলি 3.3 × 10⁸ মিটার পার সেকেন্ড লিখতে পারি নর্মালি। তবে প্রকৃত মান হচ্ছে আমাদের অন্যটা 2.99999873 এরকম একটা মান আছে। তো আলোর বেগ হচ্ছে আমার শূন্য মাধ্যমে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। এখন একটু ভালো করে খেয়াল করো, এই যে আমরা বললাম আলোর বেগ কোন মাধ্যমে ভাইয়া? শূন্য মাধ্যমে। এবং এই বেগটাই হচ্ছে আমার ম্যাক্সিমাম। এই বেগটা হচ্ছে কি? ম্যাক্সিমাম। এর মানে আলোর বেগ কখনো এর থেকে বেশি হইতে পারে না। আলোর বেগ কখনো 3 × 10⁸ মিটার পার সেকেন্ড থেকে বেশি হইতে পারে না। আই রিপিট অ্যাগেইন, আলোর বেগ কখনো এর থেকে বেশি হইতে পারে না। তো আলোর বেগ যদি এর থেকে বেশি না হয়, যদি আমাদের না হয়, তাহলে আমাদের কি হয় একটু দেখি। আমাদের আলোর বেগ এর থেকে কম হয়। অর্থাৎ শূন্য মাধ্যম মানে কি? চারদিকে কোনো কিচ্ছুই নাই, শূন্য 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 শূন্য, চারদিকে শূন্য, কোনো কিছুই নাই, কোনো বায়ুও নাই। বায়ু মাধ্যম শূন্য মাধ্যম সেম না, একটু পর আমি বলে দিব। তাহলে কিচ্ছু নাই, কোনো কণা টনা কিচ্ছু নাই। তখন আমরা বলতেছি ভাইয়া আলোর বেগ হচ্ছে এত। কিন্তু অন্য কোনো মাধ্যমে গেলে মাধ্যমের কণা বাড়বে, মাধ্যমের ঘনত্ব বাড়বে, তখন আলোর বেগ কি হয়ে যায়? কমে যায়। তাহলে আমরা বলতে পারি কি? আলোর বেগ শূন্য মাধ্যমে এত, এবং এটাই ম্যাক্সিমাম ভ্যালু আলোর। এর থেকে বেশি বেগ কখনো সম্ভব না। তাহলে অন্যান্য মাধ্যমে আলোর বেগ কি হয় ভাইয়া? আরেকটু কম হয়। আরেকটু কি হয়? কম হয়। এই যে আরেকটু কম হয়, অন্য মাধ্যমে আলোর বেগ আরেকটু কম হয়। হ্যাঁ, ওকে। এখন বিজ্ঞানীরা দেখলো এই যে আলোর বেগ কমার একটা কারণ হচ্ছে প্রতিসরণাঙ্ক। কি ভাইয়া? প্রতিসরণ। কারণ দেখো প্রতিসরণাঙ্ক শুরুই করছে কিন্তু আলো দিয়ে। এই প্রতিসরণাঙ্ক জিনিসটা আলোর বেগের সাথে রিলেটেড। তারা দেখলো আমাদের এক মাধ্যমের সাপেক্ষে আরেক মাধ্যমের প্রতিসরণাঙ্ক কত, তার উপর ডিপেন্ড করে আলোর বেগটা পরিবর্তন হয়। তখন বিজ্ঞানীরা একটা সিদ্ধান্তে আসলো, সেটা হচ্ছে এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরণাঙ্ক। এই কথাটার মানে হচ্ছে আমাদের এ মাধ্যমে আলোর বেগ ডিভাইড বাই বি মাধ্যমে আলোর বেগ। তাহলে এটা হচ্ছে আমার মনে করো এ মাধ্যম, এটা হচ্ছে আমার মনে করো এ মাধ্যম, এটা হচ্ছে আমার বি মাধ্যম। তাহলে এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের বেগ মানে হচ্ছে এ মাধ্যমে আলো কত বেগে চলে এবং বি মাধ্যমে আলো কত বেগে চলে। আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট কথা, অনেকে এই ধরনের প্রশ্ন প্রিভিয়াসলি আমাকে অনেকেই করছিল যে ভাইয়া এই যে আলো এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে গেলে সে আমাদের হালকা থেকে ঘনত্বে গিয়ে আমাদের দিক পরিবর্তন করে কেন? এটা একটা প্রশ্ন করতো। আরেকটা হচ্ছে অন্য মাধ্যমে গেলে সে ঘন মাধ্যমে গেলে অবিলম্বে দিকে বাঁকে কেন, হালকা মাধ্যমে গেলে উল্টা ঘটে কেন? এর ব্যত্যয় করতে পারতো না? এটা কি কোনো ব্যাখ্যা আছে? জি ভাই, অবশ্যই ব্যাখ্যা আছে। তবে সেটা আমরা ক্লাসের মধ্যে আমি একটা ছোট্ট বাচ্চার মতো করে একটা ব্যাখ্যা তোমাদেরকে দিব। সেই ব্যাখ্যাটা আমি এখানে দিব না, আমার এটা নিয়ে একটা আমার লেখা আছে, সেই লেখাটা আমি পেজে দিয়ে দিব, তখন তোমরা সেখান থেকে পেয়ে যাবা। হ্যাঁ, কালকে আমি আপলোড দিয়ে দিব সেই লেখাটা। ওই লেখাটা পড়লে তুমি বুঝতে পারবে, খুবই সুন্দর একটা ঘটনা দিয়ে ব্যাখ্যা করা হয়েছে যে কেন এটা সম্ভব, মানে কেন এটা হয়। এবার আসো ভাইয়া, তাহলে আমাদের এখান থেকে হালকা থেকে ঘনতে গেল। আমার কথা হচ্ছে এই মাধ্যমে যাওয়ার ক্ষেত্রে এই মাধ্যমে আলোর বেগ ছিল সি এ, বি মাধ্যমে আলোর বেগ ছিল সি বি। তাহলে আমরা এখান থেকে বলতে পারতেছি। তাহলে একটু খেয়াল করো তো, এবার তোমার মনে করো এই মাধ্যমে আলোর বেগ তোমার জানা আছে, এর সাপেক্ষে বি এর প্রতিসরণাঙ্ক জানা আছে। পরীক্ষায় তোমাকে বি মাধ্যমে আলোর বেগ বের করতে বলছে, বের করা যাবে না? অবশ্যই বের করা যাবে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি তিনটার মধ্যে যে কোনো একটা জানলে অন্যটা বের করা যায়। এবার ভাইয়া আমরা এখানে যদি বলি, আপনি তো বলতেছেন এটা হচ্ছে আপেক্ষিক প্রতিসরণাঙ্ক। যদি পরম প্রতিসরণাঙ্ক হয় যেমন ভাইয়া পানির প্রতিসরণাঙ্ক, তাহলে তুমি একটু চিন্তা করো তো ভাইয়া, পানির প্রতিসরণাঙ্ক কথাটার মানে কি? পানির প্রতিসরণাঙ্ক কথাটার মানে হচ্ছে শূন্য মাধ্যমের সাপেক্ষে পানির প্রতিসরণাঙ্ক। তাহলে আমরা বলতে পারি ভাইয়া শূন্য মাধ্যমে আলোর বেগ ডিভাইড বাই পানির মাধ্যমে আলোর বেগ। জি ভাইয়া, এভাবে বলা যায়। তাহলে পানির প্রতিসরণাঙ্ক মানে হচ্ছে শূন্য মাধ্যমে আলোর বেগ ডিভাইড বাই
আমার পানির মাধ্যমে আলোর বেগ, এটাকে আমরা বলতেছি হচ্ছে আমাদের পানির প্রতিসরণাঙ্ক। তাহলে এবার তোমাকে পরীক্ষা বলা হলো পানির প্রতিসরণাঙ্ক 1.33 হলে আমাদের পানিতে আলোর বেগ কত বের করা যাবে না? তাহলে আমরা বলতে পারি মিউ ডব্লিউ ইকুয়াল টু হচ্ছে শূন্য মাধ্যমে আলোর বেগ ডিভাইড বাই পানির মাধ্যমে আলোর বেগ। সো পানির মাধ্যমে আলোর বেগ মান হচ্ছে শূন্য মাধ্যমে আলোর বেগ ডিভাইড বাই মিউ ডব্লিউ। শূন্য মাধ্যমে আলোর বেগ আমি জানি, আর মিউ ডব্লিউ আমাকে 1.33 বলে দিল, এবং পানির শূন্য মাধ্যমের সাপেক্ষে পানির প্রতিসরণাঙ্ক 1.33, এটা তোমাকে মুখস্থ করতে হবে, এটা তোমাকে মুখস্থ করে ফেলতে হবে। শূন্য মাধ্যমের সাপেক্ষে পানির প্রতিসরণাঙ্ক 1.33, এটা মুখস্থ রাখতে হবে। এবং এই সি নটের মান তুমি মুখস্থ জানো এবং মিউ ডব্লিউ এর মান মুখস্থ জানো, বসালে তুমি পানিতে আলোর বেগ কত সেটা পেয়ে যাবা। এই যে ওই জন্য বলছিলাম আলোর বেগের সাথে প্রতিসরণাঙ্কের একটা সম্পর্ক আছে, এবং আমাদের শূন্য মাধ্যম বাদে অন্য যে কোনো মাধ্যমে আলোর বেগ স্লো হয়ে যায়। কি হয়ে যায় ভাইয়া? স্লো হয়ে যায়। এখন আমি যদি বলি ভাইয়া, এখন যদি তোমাকে প্রশ্ন করি ভাইয়া শূন্য মাধ্যমের প্রতিসরণাঙ্ক কার প্রতিসরণাঙ্ক, যেমন আমি বলতেছি ভাইয়া বি মাধ্যমের প্রতিসরণাঙ্ক। বি মাধ্যমের প্রতিসরণাঙ্ক মানে হচ্ছে আমাদের শূন্য মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরণাঙ্ক, এর মান হচ্ছে শূন্য মাধ্যমে আলোর বেগ ডিভাইড বাই বি মাধ্যমে আলোর বেগ। তাহলে এখন যদি তোমাকে প্রশ্ন করি কেউ একজনের প্রতিসরণাঙ্ক মানে হচ্ছে কিন্তু শূন্য মাধ্যমের সাপেক্ষে, কেউ একজনের প্রতিসরণাঙ্ক মানে কি শূন্য মাধ্যমের সাপেক্ষে, তাহলে আমরা বলতে পারি কি ভাইয়া, আমরা সিম্পলি বলতে পারি ভাইয়া সেটা হচ্ছে শূন্য মাধ্যমের প্রতিসরণাঙ্ক কত। এখন আমি তোমাকে বললাম ভাই বি মাধ্যমের না, আমি বের করতে চাচ্ছি শূন্য মাধ্যমের প্রতিসরণাঙ্ক। তাহলে শূন্য মাধ্যমের প্রতিসরণাঙ্কটা কার সাপেক্ষে? তাও কিন্তু শূন্য মাধ্যমের সাপেক্ষে। তাহলে আমরা বলতে পারি শূন্য মাধ্যমের সাপেক্ষে শূন্য মাধ্যমের প্রতিসরণাঙ্ক মানে হচ্ছে শূন্য মাধ্যমে আলোর বেগ ডিভাইড বাই শূন্য মাধ্যমে আলোর বেগ, কাটাকাটি করলে আনসার কত হয়? 1। ওই কারণে আমরা বলি বেশ শূন্য মাধ্যমের প্রতিসরণাঙ্ক কত? 1। অনেকে এটা জানি না। তাহলে এখন থেকে ইনশাল্লাহ আমরা পারবো শূন্য মাধ্যমের প্রতিসরণাঙ্ক কত? 1। শূন্য মাধ্যমের প্রতিসরণাঙ্ক কত? 1। শূন্য মাধ্যমের প্রতিসরণাঙ্ক 1, এটা বুঝছি কিনা বলো? শূন্য মাধ্যমের প্রতিসরণাঙ্ক 1 আমরা বুঝছি কিনা বলো? শূন্য মাধ্যমের প্রতিসরণাঙ্ক 1 বুঝছি কিনা বলো? শূন্য মাধ্যমের প্রতিসরণাঙ্ক 1 এটা আমরা বুঝছি কিনা বলো ভাইয়া প্লিজ। শূন্য মাধ্যমের প্রতিসরণাঙ্ক 1 আমরা বুঝছি কিনা প্লিজ একটু বলি। আমরা শূন্য মাধ্যমের প্রতিসরণাঙ্ক যে 1 এটাকে আমরা বুঝছি, শূন্য মাধ্যমের প্রতিসরণাঙ্ক যে 1 আমরা বুঝছি। আমরা অনেকে এটা জানি না, কেন সেটা আমরা অনেকে জানি না। এখন আমরা আশা করি বুঝে গেছি যে শূন্য মাধ্যমের প্রতিসরণাঙ্ক হচ্ছে 1, শূন্য মাধ্যমের প্রতিসরণাঙ্ক হচ্ছে 1, শূন্য মাধ্যমের প্রতিসরণাঙ্ক হচ্ছে 1। ওকে 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 এবার তোমাদেরকে এমন একটা কথা বলবো যে কথাটা বললে অনেকেই রাগ করে ফেলবা। হ্যাঁ, অনেকে রাগ করে ফেলবা যে ভাই কেমনে ভাই কেমনে বলেন না ভাই কেমনে। এবার সুন্দর একটা কথা বলি, সেটা হচ্ছে দেখো এক্স মাধ্যমের প্রতিসরণাঙ্ক মানে কি ভাই? এক্স মাধ্যমের প্রতিসরণাঙ্ক মানে হচ্ছে শূন্য মাধ্যমের সাপেক্ষে এক্স মাধ্যমের প্রতিসরণাঙ্ক, এর মানে শূন্য মাধ্যমে আলোর বেগ ডিভাইড বাই এক্স মাধ্যমে আলোর বেগ, তাই না? জি ভাইয়া। তাহলে শূন্য মাধ্যমে আলোর বেগ এবং এক্স মাধ্যমে আলোর বেগ এই দুটার মধ্যে কে বড় ভাইয়া বলো তো? আমরা জানি শূন্য মাধ্যমে আলোর বেগ সবচেয়ে বেশি, এটা বড়, এক্স ছোট। তাহলে আমরা বলতে পারি ভাইয়া এটা হচ্ছে উপরে হচ্ছে বড়, নিচে হচ্ছে ছোট। তো বড় ডিভাইড বাই ছোট গ্রেটার দেন কি 1 না? 1 তো। ওই কারণে আমরা বলি কোনো মাধ্যমের প্রতিসরণাঙ্ক, কোনো মাধ্যমের প্রতিসরণাঙ্ক যদি মিউ বলি সেই মিউটা অলওয়েজ গ্রেটার দেন 1। তাহলে কোনো একটা মাধ্যমের প্রতিসরণাঙ্ক মিউ বললে সেই মিউটা অলওয়েজ গ্রেটার দেন 1, সেই মিউটা অলওয়েজ গ্রেটার দেন কি 1। আই রিপিট এগেইন, কোনো মাধ্যমের প্রতিসরণাঙ্ক যদি মিউ বলি সেই মিউটা গ্রেটার দেন 1। এখন অনেকে আমাকে বলবে এর বাইরে কি হইতে পারে না? আমি বলি না। যেমন পানির প্রতিসরণাঙ্ক মিউ ওয়াটার, এর মানে হচ্ছে শূন্য মাধ্যমের সাপেক্ষে ওয়াটারের প্রতিসরণাঙ্ক সেটা হচ্ছে 1.33। খেয়াল করে দেখো গ্রেটার দেন 1। আমি জানি অনেকে আমাকে এখন এই প্রশ্নটা করবে, সেটা হচ্ছে ভাইয়া 0 মিউ ডাব্লিউ সমান যদি এটা হয়, ডাব্লিউ মিউ 0 সমান তো আমাদের ভাইয়া 1/1.33 হয়, যেটা লেস দেন 1। তোমার লজিকটা ফেল। কেন ফেল? সিম্পল, আমরা বলছি কোনো মাধ্যমের প্রতিসরণাঙ্ক বলতে আমরা পরম প্রতিসরণাঙ্ককেই বুঝি। তাহলে এটা বুঝাচ্ছে, এটা দ্বারা বুঝাচ্ছে হচ্ছে শূন্য মাধ্যমের সাপেক্ষে পানির প্রতিসরণাঙ্ক, মানে অলওয়েজ কোনো মাধ্যমের প্রতিসরণাঙ্ক মানে হচ্ছে শূন্য মাধ্যমের সাপেক্ষে, এটা কিন্তু শূন্য মাধ্যমের সাপেক্ষে না।
এটা কিন্তু আমার পানি মাধ্যমের সাপেক্ষে শূন্য। তো আমরা এই যে এই কথাটা বলি, অনেকে বুঝে না জিনিসটা, এই কথাটার মিনিং হচ্ছে পরম প্রতিসরণাঙ্ক গ্রেটার দেন 1। পরম পরম পরম, এমন না যে উল্টে দিলে চেঞ্জ হয়ে যায় না, হ্যাঁ চেঞ্জ হয়, কিন্তু তোমাকে বলছে কোনো একটা মাধ্যম স্পেসিফিক, পানি মাধ্যম গ্রেটার দেন 1, কাচ মাধ্যম গ্রেটার দেন 1, সামহট যে কোনো মাধ্যম গ্রেটার দেন 1। আশা করি তোমাদের ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। ওকে, এবার আমি আরেকটা কথা বলি, সেই কথাটা কি ভাইয়া, বায়ু আর শূন্য এই দুইটার মধ্যে আমাদের অনেকের একটু ঝামেলা লেগে যায়। কিসের মধ্যে ভাইয়া? বায়ু ভার্সেস শূন্য মাধ্যম, এই দুইটার মধ্যে আমাদের অনেকের একটু কি হয়ে যায়, আমাদের অনেকের একটু ঝামেলা হয়ে যায় বায়ু মাধ্যম ভার্সেস শূন্য মাধ্যমের মধ্যে, বায়ু ভার্সেস শূন্য। আমি একটা কথা বলি, শূন্য মাধ্যম মানে হচ্ছে যেখানে কোনো কিছুই নাই, মিউ শূন্য ইকুয়ালস টু হচ্ছে 1, মানে কিচ্ছু নাই। আর বায়ু মাধ্যম মানে হচ্ছে কি ভাই? বায়ু মাধ্যম মানে হচ্ছে আমাদের বায়ুতে বিভিন্ন ধরনের কণাটনা তো আছে, বিভিন্ন ধরনের কণাটনা গ্যাস ট্যাস আছে, যার কারণে বায়ুর প্রতিসরণ কিন্তু শূন্য থেকে একটু বেশি, এবং সেটা 1.00 মেবি 29 টাইপসের এরকম কিছু একটা, এবং আমরা এটাকে প্রায় 1-এর কাছাকাছি ধরতে পারি। অর্থাৎ বায়ু মাধ্যমের প্রতিসরণাঙ্কটা 1 থেকে এত হালকা বেশি, তবে হালকাটা এত কম যে এদিকে প্রায় সেম ধরা যায়। ওই কারণে প্রকৃতপক্ষে আমরা বায়ু এবং শূন্যকে সেম ধরে নিই। আই রিপিট এগেইন, সেম ধরে নিই, বাট সেম নয়। অর্থাৎ বায়ু এবং শূন্য মাধ্যম সেম নয়, আমরা সেম ধরে নিই, আমরা সেম ধরে নিই। আচ্ছা, এবার আমি যেহেতু আমাদের টাইম অনেকক্ষণ চলে গেছে, আমি তোমাকে একটা জোস জিনিস পড়াবো, সেটা হচ্ছে স্নেল আর আমাদের সংকট কোণ। এই দুইটাতে আমাদের ম্যাথমেটিক্যাল প্রবলেম করতে যাই অনেক ঝামেলায় পড়ে। আমি এই দুইটাই তোমাদেরকে আগে পড়াবো। হ্যাঁ, স্নেল, একটা হচ্ছে কি স্নেল, আর একটা হচ্ছে আমাদের কি একটা হচ্ছে স্নেল, আর একটা হচ্ছে ওই স্নেলের প্রয়োগ মানেই হচ্ছে আমাদের সংকট কোণের কনসেপ্টটা। সেই সংকট কোণের কনসেপ্টটার ম্যাথের মধ্যে অনেকে ঝামেলা পড়ে যায়, ভাইয়া সংকট কোণ করতে গেলে খুব ঝামেলায় পড়ে যায়, সেই ঝামেলাটা আমরা এখন শেষ করব। তো সেই ঝামেলাটা শেষ করতে গেলে তোমাদেরকে আমি যদি বলি ভাইয়া, সিম্পল একটা কথা বলি ভাই, সেটা হচ্ছে কি, দেখো এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরণাঙ্ক, হ্যাঁ, সমান আমরা বলতে পারি মিউ বি ডিভাইডেড বাই মিউ এ। এখন তুমি বললো ভাই আমার এ আছে বি আছে, আরেকটা মাধ্যম কই? আরেকটা মাধ্যম মানে হচ্ছে শূন্য মাধ্যম। মানে অনেক সময় দেখা যায় তোমাকে দুইটা মাধ্যম বলা হলো, যেমন তোমাকে বলা হলো ওয়াটার ভার্সেস গ্লাস, তাহলে মিউ গ্লাস ডিভাইড বাই মিউ ওয়াটার, আরেকটা কি? সেই আরেকটা হচ্ছে আমাদের কিচ্ছু দেওয়া না থাকলে আমরা ধরে নিই শূন্য মাধ্যম বা বাতাস, এয়ার বলা যায়। তো এটাকে আমরা সিম্পলি বলতে পারি হচ্ছে কি, এটাকে আমরা বলতে পারি হচ্ছে মিউ বি ডিভাইডেড বাই মিউ এ। তাহলে এখন থেকে একটা জিনিস জেনে রাখো ভাইয়া, এ মিউ বি মানে হচ্ছে মিউ পরেরটা ডিভাইডেড বাই মিউ আগেরটা, মানে শুধু দুইটা মাধ্যম হলে আরেকটা মাধ্যম তো অলওয়েজ আছে, সেটা হচ্ছে বায়ু। দুইটা মাধ্যম হলে আমরা এভাবে করবো, মিউ বি ডিভাইড বাই মিউ এ। আবার এটাকে বলা যায় সি এ ডিভাইড বাই সি বি, এ মাধ্যমে আলোর বেগ ডিভাইড বাই বি মাধ্যমে আলোর বেগ। সুন্দর করে খাতায় স্পষ্ট করে এই লাইনটা লিখে রাখবা। এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরণাঙ্ক মানে হচ্ছে বি এর প্রতিসরণাঙ্ক ডিভাইড বাই এ এর প্রতিসরণাঙ্ক, যেখানে এ এবং বি এর বাইরে বায়ু ছাড়া অন্য কোনো কিছু নাই। আর এটাকে আমরা বলতে পারি এতে আলোর বেগ ডিভাইড বাই বিতে আলোর বেগ। ওকে, এবার আসো ভাই স্নেলটা। এই আহমদ বিন শাহজাহান, তুমি বলতেছো আরেকবার বলার জন্য, কোনটা আরেকবার বলার জন্য বলতেছো? কোনটা আরেকবার বলার জন্য বলতেছো? একটু কমেন্টে জানাও কোনটা আরেকবার বলার জন্য বলতেছো। এবার আসো মারাত্মক একটা জিনিস পড়াবো, স্নেলটা দেখো, একটু ভালো করে দেখাই ভাইয়া, সিম্পল দেখো কি, এই যে দেখো স্নেল, তোমার আমি বুঝাচ্ছি, কেমনে বুঝাচ্ছি দেখো ভাইয়া। এটা হচ্ছে একটা বিভেদ তল, এটা হচ্ছে একটা মাধ্যম ভাইয়া, এটা হচ্ছে 1 নাম্বার মাধ্যম, এটা হচ্ছে 2 নাম্বার মাধ্যম ভাইয়া। 1 নাম্বার মাধ্যম থেকে কোন একটা আলো পড়লো, সেটা আমার 2 নাম্বার মাধ্যমে গেল ভাইয়া। 1 নাম্বার মাধ্যমে কোনটাকে আমি নাম দিলাম θ1, অবশ্যই অবিলম্বের সাথে। 2 নাম্বার মাধ্যমে নাম দিলাম হচ্ছে θ2,
এটা ভাইয়া এটা করলাম, করার পর ভাইয়া 1 নম্বর মাধ্যমের প্রতিসরণকে নাম দিলাম μ1, 2 নম্বর মাধ্যমের প্রতিসরণকে নাম দিলাম μ2। μ2 মানে 1 মানে হচ্ছে 1 নম্বর মাধ্যমের প্রতিসরণাঙ্ক, μ2 মানে হচ্ছে 2 নম্বর মাধ্যমের প্রতিসরণাঙ্ক। এবার আসো ভাইয়া কিভাবে করবা তুমি স্নেলের অঙ্ক। স্নেল বইলা দিছে সে কোত্থেকে কোথায় যাচ্ছে বলো তো, 1 থেকে 2-তে। তাহলে 1 থেকে 2-তে যাচ্ছে মানে হচ্ছে 1 μ2 ইকুয়ালস টু সাইন আপাতন ডিভাইডেড বাই সাইন প্রতিসরণ। আপাতন কোনটা হচ্ছে আমার θ1 এবং প্রতিসরণ কোনটা হচ্ছে আমার θ2। এখন 1 μ2 মানে কি আমরা বলতে পারি না মিউ পরেরটা বাই মিউ আগেরটা ইকুয়ালস টু সাইন θ1 ডিভাইডেড বাই সাইন θ2। এখান থেকে আমরা বজ্রগুণন করলে বলতে পারি μ1 sin θ1 ইকুয়ালস টু μ2 sin θ2। ম্যাথ করার সময় আমরা এই ফর্মুলা সরাসরি ব্যবহার করে ফেলতে পারবো, এই ফর্মুলা সরাসরি ব্যবহার করে ফেলতে পারবো। μ1 sin 1 ইকুয়ালস টু μ1 sin θ1 ইকুয়ালস টু μ2 sin θ2, μ1 sin θ1 ইকুয়ালস টু μ2 sin θ2। এটা খুব জোস করে মনে রাখতে হবে। এখন আসো ভাইয়া পরীক্ষায় কীভাবে ব্যবহার করব। পরীক্ষায় আমরা কিভাবে লিখবো দেখো, এই সূত্রটাই আমি লিখতেছি, θ1 আছে θ2 আছে, একবার সিম্পল ভাইয়া মিউ সাইন থিটা, মিউ সাইন থিটা মানে এদিকেও মিউ এদিকেও থিটা, এদিকেও মিউ এদিকেও থিটা। এক কথায় একটা সাইনওয়ালা কোণ নিতে হবে, একটা মিউ নিতে হবে। যখন তুমি কোণটাকে নিলা θ1, এই θ1-এর যখন নিলা তার পাশে যে মিউটা হচ্ছে সেটা হচ্ছে 1 নাম্বার মাধ্যমের মিউ। মনে রাখবে এভাবে, সাইনের পাশে থিটা যখন 1 দিচ্ছ তখন যে মাধ্যমের থিটা সেই মাধ্যমের মিউটা বসাইতে হবে। এবার আসো ভাই এখানে যে সাইন θ2, যখন তুমি θ2 দিলা ওই মাধ্যমের প্রতিসরণাঙ্ক μ2 বসাইতে হবে। আশা করি আমি বুঝাইতে পারছি। তাহলে স্নেলের সূত্র ব্যবহার করতে হবে এভাবে, ভাইয়া মিউ সাইন থিটা ইকুয়ালস টু মিউ সাইন থিটা, তবে এখানে থিটা যে মাধ্যমের মিউটাও সে মাধ্যমের, এদিকেও থিটা যে মাধ্যমের থিটাটাও সে মাধ্যমের। এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট কথা। কি বললাম? থিটা যে মাধ্যমের মিউটাও সেম মাধ্যমের। থিটা যখন 1 ওই মাধ্যমের প্রতিসরণাঙ্ক μ1, থিটা যখন 2 ওই মাধ্যমের প্রতিসরণাঙ্ক μ2। আশা করি বুঝতে পারছো। এটা ক্লিয়ার কিনা বলো, একটু ক্লিয়ার কিনা আমার একটু বলো তো, এতটুকু ক্লিয়ার কিনা একটু বলো তো সবাই, ক্লিয়ার কিনা এতটুকু ক্লিয়ার কিনা? এতটুকু যদি ক্লিয়ার হয় আমরা এখনই শেষ করে দিব, মানে শেষ করে দিব বলতে আমরা ওই সংকট কোণের ব্যাপারটা বলে শেষ করে দিচ্ছি। এবার দেখো সংকট কোণ একেবারে সোজা। অনেকে বলবে তোমাকে কঠিন, তাদেরকে বিশ্বাস করবা না। আমি বলবো তোমাকে সহজ, আমাকে বিশ্বাস করবা। হুদেই কঠিন বললে তার পিছনে ঘুরে কোনো লাভ আছে? সহজভাবে করবো, কঠিনে কোনো কিছু নেই। এবার আসো সংকট কোণ। ওকে দেখো সংকট কোণটা আমরা একটু পড়াই। হ্যাঁ, 1 নাম্বার শর্ত হচ্ছে সংকট কোণ যখনই বলবো তখনই ভাইয়া গণ থেকে হালকাতে যাইতে হবে। একটু ভালো করে খেয়াল করো। ওকে, আবারও বলতেছি, সংকট কোণের কথাটা আসা মানেই হচ্ছে ভাইয়া ঘন থেকে হালকা। গহা মানে ঘন থেকে হালকা। সংকট কোণ পড়লেই মাথায় ঘুরতে হবে ভাইয়া ঘ থেকে হালকা, ঘ থেকে হালকা, ঘ থেকে হালকা মানে ঘন থেকে হালকা। মানে সংকট কোণ বললে মানে এটা বুঝতে হবে ঘন থেকে হালকা।
এবার আসো, এর মানে সংকট কোণ ব্যাখ্যা করতে হলে তোমাকে সব সময় চিন্তা করতে হবে ভাইয়া আমি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমের দিকে যাওয়ার সময় কাহিনী ঘটবে। আসো তাহলে কাহিনী সেখানে যেখানে গটা হায়ের আগে, মানে হচ্ছে গ হা, ঘন থেকে হালকা, ঘন থেকে হালকা, ঘন থেকে হালকা। এবার আসো ভাইয়া একবার সোজা ভাইয়া দিস ইজ হা, দিস ইজ ঘ, মানে দিস ইজ হালকা, দিস ইজ ঘন। হালকা লিখি, অনেকে অন্য কিছু মিন করবে, ঘন লিখি, ওকে। এখন তোমার কাহিনীটা কোন জায়গায় দেখো, ভালো করে খেয়াল করি। 1 নাম্বার কথা, আমরা জানি ভাইয়া ঘন থেকে হালকাতে গেলে আলোকরশ্মি অবিলম্ব থেকে দূরে সরে যায়। তাহলে আমাদের সেই মনে করো এত ডিগ্রি কোণে গেল, তাহলে সে যাওয়ার কথা ছিল এদিকে, এদিকে না গিয়ে সে যাবে এদিকে, মানে অবিলম্ব থেকে দূরে সরে গেল। ওকে ভাইয়া, এবার হচ্ছে ভাইয়া যাওয়ার কথা ছিল এদিকে, এদিকে যাওয়ার কথা ছিল না, সে ঘন থেকে যখন হালকাতে যাচ্ছে অবিলম্ব থেকে দূরে সরে যাবে, এদিকে চলে গেল। অ্যান্ড ফাইনালি দেখো আমরা দেখতেছি আপাতন কোণটা যতই বাড়াচ্ছি, এই যে প্রথমটার জন্য প্রতিসরণ কোণ এটা ছিল, আপাতন কোণ এটা, প্রতিসরণ কোণ এটা, আপাতন কোণ বাড়াইয়া বানাইলাম এটা, প্রতিসরণ কোণ বের হয়ে গেল এটা। এভাবে আপাতন কোণ বাড়াইলে বারবার প্রতিসরণ কোণ বাড়ে। এভাবে বাড়াইতে বাড়াইতে আপাতন কোণের এমন একটা মান আছে যে মানের জন্য প্রতিসরিত রশ্মিটা বিভেদ তল ঘেঁষে 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 ঘষতে ঘষতে চলে যায়। মানে হচ্ছে এই মুহূর্তে যে থিটাটা, আপাতন কোণের থিটাটা, এটাকে আমরা বলতেছি সংকট কোণ, থিটা সি, মানে হচ্ছে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল, এটাকে আমরা বলতেছি সংকট কোণ। এটা কিন্তু আপাতন কোণ। তাহলে আমরা বলতে পারি আলোকরশ্মি, ভালোভাবে চিন্তা করতে হবে, ডেফিনিশন দেখো, আলোকরশ্মি ঘন থেকে হালকা মাধ্যমে, ঘন থেকে হালকা মাধ্যমে যাওয়ার সময় আপাতন কোণ, এটা কিন্তু আপাতন কোণ যেহেতু এদিক থেকে যাচ্ছে, আপাতন কোণের যে মানের জন্য প্রতিসরণ কোণ, এই বলতো প্রতিসরণ কোণ এখানে কত ডিগ্রি, এই বলতো প্রতিসরণ কোণ কত ডিগ্রি ভাইয়া, এই বলতো এখানে প্রতিসরণ কোণ কত ডিগ্রি, এখানে প্রতিসরণ কোণ কত ডিগ্রি, আপাতন কোণ আমি নাম দিলাম থিটা সি। বলতো এই থিটা সি এর জন্য, মানে হচ্ছে এই কোণের জন্য প্রতিসরণ কোণ কত ডিগ্রি, যখন বিভেদ তল ঘেঁষে চলে যায় প্রতিসরণ কোণ কত ডিগ্রি বলে ফেলো শীঘ্রই, প্রতিসরণ কোণ কত ডিগ্রি বলে ফেলো কমেন্টে শীঘ্রই, একটু বলো না। 90 এক্স্যাক্টলি। হ্যাঁ বুঝে গেছি। তাহলে আমরা বলতে পারি ভাইয়া 90 ডিগ্রি, 90। এই আপাতন কোণের যে মানের জন্য প্রতিসরণ কোণ 90 ডিগ্রি হয়, সেই আপাতন কোণটাকেই আমরা বলতেছি সংকট কোণ। সো সংকট কোণ হচ্ছে আপাতন কোণ। কোন মাধ্যম থেকে কোন মাধ্যমে, ঘন থেকে হালকা, অন্য ক্ষেত্রে হবে না কিন্তু। তাহলে ঘন থেকে হালকা মাধ্যমে যাওয়ার সময় আলোকের রশ্মির আপাতন কোণের যে মানের জন্য প্রতিসরণ কোণ 90 ডিগ্রি হয়, সেই কোণটাকেই আমরা বলি সংকট কোণ। এবার কোন একটা আলোকরশ্মি যদি সংকট কোণের থেকে বড় কোণে আপতিত হয়, সে আর প্রতিসরিত হয় না, সে আমাদের প্রতিফলিত হয়ে যায়, এবং এটাকে আমরা বলি পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। আমরা বলি কি ভাইয়া, এটাকে আমরা বলি পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। এবার আসো ভাইয়া সিম্পল কথা, তাহলে ভাই একটা সূত্র দেখি। তাহলে আমরা এখন সূত্র দেখি, সূত্রটা কি, আমরা পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন আলোচনা করতেছি না, সেটা হচ্ছে সিম্পল জিনিস। আমরা এটা দেখি ভাইয়া একটু ভালো করে দেখেন তো, আমরা যদি এখানে স্নেল অ্যাপ্লাই করতে যাই, সে কোথায় কোথায় গেছে, ঘন থেকে হালকা, তাহলে এই মিউটার নাম হচ্ছে ঘ মিউ হা, মানে ঘন মাধ্যমের সাপেক্ষে হালকা মাধ্যমের প্রতিসরণাঙ্ক ইকুয়ালস টু সাইন θ1 ডিভাইড বাই সাইন θ2, মানে হচ্ছে এক কথায় উপরে হচ্ছে আপাতন, নিচে হচ্ছে প্রতিসরণ। তাহলে আপাতনটা কত, থিটা সি, আপাতনটা কত, থিটা সি, আপাতনটা হচ্ছে থিটা সি, আর প্রতিসরণটা কত ভাইয়া, সাইন 90 ডিগ্রি।
এবার ভাইয়া সিম্পল একটা কথা বলতে পারি কি? পারি। সেই সিম্পল কথাটা কি ভাইয়া? এভাবে আমরা বলতে পারি। এবার আমরা এভাবে বলতে পারি না, সেটা হচ্ছে ভাইয়া মিউ সাইন ইকুয়ালস টু মিউ সাইন। আমি দুইভাবে দেখাচ্ছি। এবার বলো, এবার বলো, এবার বলো, সাইন প্রথমে তুমি এখানে দিচ্ছ থিটা সি। সাইন যখন থিটা সি দিবা, এবার এখানে এখানে থিটা সি যখন দিলা, থিটা সি কোন মাধ্যম? ঘন। এর মানে এখানে মিউ হচ্ছে ঘনটা। আর সাইন যখন তুমি 90 ডিগ্রি দিবা, এই 90 ডিগ্রি কোন মাধ্যমে ভাইয়া? হালকা মাধ্যমে। তাহলে এটাকে আমরা বলতেছি মিউ হালকা। তাইলে এখান থেকে আমরা একটা কথা বলতে পারি ভাইয়া, মিউ ঘন সাইন থিটা সি ইকুয়ালস টু মিউ হালকা। কারণ সাইন 90 ডিগ্রির মান আমরা জানি কত? 1। তাহলে আমরা এখান থেকে বলতে পারি ভাইয়া সাইন থিটা সি ইকুয়ালস টু হচ্ছে মিউ হালকা ডিভাইডেড বাই মিউ ঘন। তাহলে আমরা এখান থেকে বলতে পারি সংকট কোণ থিটা সি ইকুয়ালস টু সাইন ইনভার্স মিউ হালকা ডিভাইডেড বাই মিউ ঘন। তাহলে আমরা সোজা সাপটা হিসাব হচ্ছে সংকট কোণ থিটা সি ইকুয়ালস টু সাইন ইনভার্স মিউ হালকা ডিভাইড বাই মিউ ঘন। কোনো সময় যদি তোমাকে বলা হয় সে বায়ু থেকে কোনো মাধ্যমে, যে কোনো মাধ্যমে গেল বা শূন্য মাধ্যম থেকে, তখন আমরা বলতে পারি থিটা সি ইকুয়ালস টু সাইন ইনভার্স এই মিউ হালকা মানে কি? বায়ুটা হালকা। তাহলে বায়ু হালকা মানে বায়ুর প্রতিসরাঙ্ক কিন্তু 1 আর অন্য মাধ্যমের প্রতিসরাঙ্ক হচ্ছে মিউ। তখন আমরা যাইয়া বলি থিটা সি ইকুয়ালস টু সাইন ইনভার্স 1 বাই মিউ। কিন্তু এটা না শিখে আমি বলবো তোমরা এটা শিখবা। আমরা এটা শিখার কারণে ঝামেলা পড়ি কি? এই তোমার পরীক্ষা কি সবসময় বলবে সে আমাদের সরি বায়ু থেকে এতে না, মানে যে কোনো মাধ্যম থেকে সে বায়ুতে গেল, ঘন থেকে হালকা, যে কোনো মাধ্যম থেকে সে বায়ুতে গেল, যে কোনো মাধ্যম থেকে সে বায়ুতে গেল। আরে ভাই, যে কোনো মাধ্যম থেকে যে সে বায়ুতে যাবে, এই যাওয়ার জন্য তুমি কি এখানে রাস্তা রাখছো? এখানে হচ্ছে আমার যে কোনো মাধ্যম থেকে বায়ুতে যখন যাবে, বায়ুতে তো আমাদের 1। এখন সবসময় তার বায়ুতে যাবে না, তার থেকে হালকা কোনটাতে গেলে হলো। ওই কারণে আমরা মনে রাখবো এভাবে সংকট কোণ সমান সাইন ইনভার্স মিউ হালকা বাই ঘন, মিউ হালকা বাই ঘন, মিউ হালকা বাই ঘন, মিউ হালকা বাই ঘন, মিউ হালকা বাই ঘন। এই একজনে বলতেছে ক্রান্তি কোণ কোনটা? যাহাই ক্রান্তি তাহাই সংকট, যাহাই সংকট তাহাই ক্রান্তি। এটাই হচ্ছে আমাদের মূল ভ্রান্তি, ওইখানেই আমাদের লাগে বিভ্রান্তি। সো তোমার প্রয়োজন নেই কোনো বিভ্রান্তি, তুমি জেনে রাখবা যাহাই সংকট তাহাই আসলে ক্রান্তি। ওকে, দেখো আমি আবার বলতেছি, আলোকরশ্মি ঘন থেকে হালকাতে যাইতে হবে। ঘন থেকে হালকাতে যাওয়ার সময় আপতন কোণের যে মানের জন্য প্রতিসরণ কোণ সে বিভেদ তল ঘেঁষে চলে যায়, এর মানে প্রতিসরণ কোণ 90 ডিগ্রি হয়, তাকে আমরা বলি, এই আপতন কোণটাকে বলি সংকট কোণ। এখন আমরা বলতে পারি ভাইয়া স্নেলের সূত্র, সাইন থিটা সি দিলাম, থিটা এই কোণটা যে মাধ্যমের, প্রতিসরণাঙ্কটাও সে মাধ্যমের। এই থিটা সি কোন মাধ্যমে আছে? ঘন। ওই কারণে সাইন থিটা সি এর পাশে দিলাম ঘন, আর যখন 90 দিলাম এই 90টা আছে হালকাতে, ওই কারণে সাইন 90-র পাশে দিলাম হচ্ছে হালকা। আমরা বলছিলাম স্নেল এমনভাবে অ্যাপ্লাই করব যাতে করে আমার থিটা যে মাধ্যমে মিউটা সে মাধ্যমে হয়। থিটা যখন আমি ঘন মাধ্যমেরটা নিলাম, মিউটাও ঘন, থিটা যখন হালকা মাধ্যমেরটা নিলাম, মিউটাও আমার হালকা। এখান থেকে আমরা বের করলাম মিউ ঘন সাইন থিটা সি ইকুয়ালস টু মিউ হালকা, সাইন 90-র মান কত? 1। তাহলে আমরা এখান থেকে বলতে পারি সাইন থিটা সি ইকুয়ালস টু মিউ ঘনটা নিচে যাবে গা। তাহলে আমরা এখান থেকে সাইনটা অপোজিটে গেলে কি হয়? সাইন ইনভার্স হয় না? তাহলে থিটা সি ইকুয়ালস টু সাইন ইনভার্স মিউ হালকা ডিভাইড বাই মিউ ঘন। এটাই হচ্ছে আমার সূত্র। এবার যদি কখনো বলা হয় হালকা মাধ্যমটা হচ্ছে বায়ু বা শূন্য, তখন এটার মান হচ্ছে 1, আর অন্য মাধ্যমের প্রতিসরাঙ্ক মিউ, তখন সেটা মিউ। ওই জন্য আমরা বলতেছি থিটা সি ইকুয়ালস টু সাইন ইনভার্স 1 বাই মিউ, এভাবে আমাকে বলা যায়। ওকে, এবার তোমাকে একটা ম্যাথ করতে হবে। এই ম্যাথটা করেই আমাদের আজকের ক্লাস শেষ। ম্যাথটা কি খুব, এবং এই ম্যাথটা করবা তো করবা, এই ম্যাথ করার পর এই ম্যাথের আনসারটা মুখস্থ রাখবা। আবারও বলতেছি, এই ম্যাথ করার পর এই ম্যাথের আনসারটা মুখস্থ রাখবা, মুখস্থ রাখতে হবে। এই ম্যাথের আনসারটা মুখস্থ রাখতে হবে ভাইয়া, মুখস্থ রাখতে হবে। সেটা হচ্ছে কি, আমি প্রশ্নটা লিখি,
অস্তগামী সূর্য দেখার জন্য অস্তগামী সূর্য দেখার জন্য অস্তগামী সূর্য দেখার জন্য পানি হতে একটি মাছকে পানি হতে একটি মাছকে কত কোণে তাকাতে হবে? এটাই হচ্ছে আমাদের প্রশ্ন। অস্তগামী সূর্যকে দেখতে হলে একটি মাছকে কত কোণে তাকাইতে হবে? অস্তগামী সূর্যকে দেখতে হলে একটি মাছকে কত কোণে তাকাইতে হবে? ওকে, আসো আমরা দেখাই। ভাই অস্তগামী, মনে করে এটা হচ্ছে আমাদের সাগর। অস্তগামী সূর্য কোথায় আছে? আমরা জানি সূর্য যখন অস্ত যায় অবস্থা তখন সেই দিগন্ত রেখায় থাকে। এখানে হচ্ছে আমার সূর্যটা। ওকে, এই সূর্যটাকে দেখতে হলে একটি মাছকে কত ডিগ্রি কোণে তাকাইতে হবে? দেখো এদিকে হচ্ছে ওয়াটার, পানি। তোমাকে পানির প্রতিসানাঙ্ক দেওয়া আছে, পানির প্রতিসানাঙ্ক মিউ ওয়াটার ইকুয়ালস টু দেওয়া আছে 1.33। এটা তোমাদের মুখস্থ। এখন দেখো একটা মাছ কি দেখাইতে হলে, আচ্ছা সিম্পল তুমি খেয়াল করো, আমি যদি বলি এটা আমার সংকট কোণ থিটা সি, এখানে আমার মাছটা আছে, এটাই হচ্ছে আমার সেই মাছ। তাহলে আমার এই মাছটা সংকট কোণে তাকাইলো, তাহলে এখান থেকে কোনো আলোক রশ্মি এখানে গেলে সেটা নিশ্চয়ই 90 ডিগ্রি কোণে চলে যায়। তাহলে এদিক থেকে কোনো একটা আলো যদি এই কোণে গেলে এই দিকে যায়, তাহলে আমরা উল্টাভাবে বলতে পারি এদিক থেকে কোনো আলো যদি এইদিকে আসে সে নিশ্চয়ই আমার মাছের চোখে যায়। তাহলে মাছ যখন সংকট কোণে তাকায় তখন সে দিগন্ত রেখার সূর্যকে দেখতে পায়। আবার বলতেছি, যদি এটা সংকট কোণ হয় তাহলে এই কোণে তাকালে এই কোণে একটা আলো গেলে সেই আলোটা 90 ডিগ্রি কোণে চলে যায়। এখন 90 ডিগ্রি কোণে একটা আলো আসলে সেটা নিশ্চয়ই এদিকে সংকট কোণে যায়, জীবের সংকট কোণে যায়। এখন সূর্য থেকে আলো মাছের চোখে আসলে না মাছ দেখবে। তাহলে এই সূর্য থেকে আলো যখন এভাবে আসবে তখন আলোটা আমার বেঁকে যখন এদিকে আসবে, এই কোণটাকে আমরা বলতেছি সংকট কোণ থিটা সি। এবং এখানে আছে পানি বা ওয়াটার, আর এখানে আছে কি বায়ু বা শূন্য মাধ্যম। তাহলে আমাদের স্নেল বলি আছে, স্নেল কি বলছে ভাই, মিউ সাইন ইকুয়ালস টু মিউ সাইন। ওকে ওকে, এবার ভাইয়া এদিক থেকে এদিকে গেল, এদিক থেকে এদিকে গেল, কোন দিক থেকে কোন দিকে ভাইয়া? এদিক থেকে এদিকে। তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম মাধ্যম, এটা হচ্ছে আমার দ্বিতীয় মাধ্যম। তাহলে এই ক্ষেত্রে আপাতন কোণটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। আর এই ক্ষেত্রে কোণটা হচ্ছে থিটা সি। তাহলে আমরা এখানে বলতে পারি সাইন 90 ডিগ্রি যখন বসাবো, এই 90 ডিগ্রিটা কোন মাধ্যমে ছিল? বায়ু, বায়ু এয়ার। আর এখানে যখন আমি থিটা সি বসাবো তখন এটা হচ্ছে মিউ ওয়াটার। তাহলে আমরা এখান থেকে বলতে সাইন 90 ডিগ্রি মানে হচ্ছে 1। তাহলে আবার বায়ু মাধ্যমের প্রতিসানাঙ্ক সেটাও কিন্তু 1। তাহলে আমার এইদিকে থেকে 1 ইকুয়ালস টু মিউ ডাব্লিউ সাইন থিটা সি। এখান থেকে বলতে পারি সাইন থিটা সি ইকুয়ালস টু হচ্ছে 1 বাই মিউ ডাব্লিউ। এখান থেকে বলতে পারি থিটা সি ইকুয়ালস টু সাইন ইনভার্স 1 বাই মিউ ডাব্লিউ। এখান থেকে বলতে পারি থিটা সি ইকুয়ালস টু সাইন ইনভার্স 1 বাই মিউ ডাব্লিউ, মানে পানির প্রতিসানাঙ্ক 1.33। ক্যালকুলেশন করলে আসবে 48 পয়েন্ট সামথিং। ক্যালকুলেশন করে আনসারটা টিএম, টিএম মানে ঠাড়া মুখস্থ করে রাখবা। এই আনসারটা ঠাড়া মুখস্থ করে রাখবা। এর মানে অস্তগামী সূর্যকে দেখার জন্য একটা মাছকে সবসময় এত ডিগ্রি কোণে তাকাইতে হয়, একটা মাছকে সবসময় এত ডিগ্রি কোণে তাকাইতে হয়, এবং সেটাই হচ্ছে সংকট কোণ। আশা করি বুঝতে পারছো এতটুকু। তোমাদের চাহিদা আছে, মাছের কি চাহিদা থাকবে না বাইরে ভাই? নিজেই আমাদের সূর্যের সবসময় দেখো। এখন মাছ দেখতে সমস্যা কি? সে পানির তলানিতে থাকলেও সায়েন্স তাকে বলে তুমি দেখো 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 দেখো, দেখার জন্য একটু করে তাকাও, না তাকালে তো দেখা যায় না। ওই কারণে দেখতে হলে তাকাইতে হয়, আর তাকাইতে হইলে মাছকে আমার সংকট কোণেই তাকাইতে হয়, তখন সে দেখবে সূর্যটাকে।
ওকে, তাহলে আমরা একটা কাজ করি, আমরা এবার তোমাদের পরীক্ষা নিই, ছোট্টখাটো একটা পরীক্ষা, ছোট্টখাটো পরীক্ষা, খুব তাড়াতাড়ি আমরা একটা পরীক্ষা নিব। আমরা একটু আমাদের সেটআপটা ঘুরে ফেলি। আচ্ছা, আমরা টেস্ট শুরু করে দিই। আচ্ছা দেখো দেখি কয়জন আনসার দিতে পারো। গণমাধ্যমের ভিতরে রাখা কোনো বস্তুকে, তোমরা 1 2 দিয়ে আনসার দিবা, 1-এর এত 2-এর এত এরকম, 1-এর এত 2-এর এত এরকম। গণমাধ্যমের ভিতরে রাখা কোনো বস্তুকে হালকা মাধ্যম থেকে দেখলে এর প্রতিবিম্ব কোথায় হবে? একের আনসার দিবা, গণমাধ্যমের ভিতর থেকে একটি কোনো বস্তুকে হালকা মাধ্যম থেকে দেখলে এর প্রতিবিম্ব কোথায় হবে? একটু হালকা উপরে উঠবে, না হালকা নিচে নামবে, না একই দিকে হবে? বলো তো আমাদের, তোমাদের এক্ষেত্রে আমি ছোট্ট একটা ইয়া দিয়ে দিই, হচ্ছে তুমি বাতাস থেকে পানিতে তাকাচ্ছ, পানিতে একটা মাছ আছে, সেই মাছটাকে তুমি কোথায় দেখবা? উপরে দেখবা, না আমাদের উপরে দেখবা, একটু উপরে, না একটু নিচে, কি তুমি হালকা মাধ্যম থেকে দেখতেছ? গণমাধ্যমের ভিতর রাখা কোনো বস্তুকে হালকা মাধ্যম থেকে দেখলে এর প্রতিবিম্ব কোথায় হবে? উত্তর হচ্ছে ক, উপরের দিকে উঠে আসবে। তুমি সিম্পল চিন্তা করো না, এখানে মনে করো একটা মাছ আছে, তো আমি যখন উপর থেকে তাকাবো তখন আমার কাছে মনে হবে মাছটা আমাদের কি, মাছটা আমার উপর দিকে উঠে গেছে, অর্থাৎ মাছ যেখানে ছিল আমি সেখানে দেখবো না, আমি একটু উপরের দিকে দেখবো, আমি একটু উপরের দিকে দেখবো, আমি একটু উপরের দিকে দেখবো। ওই কারণে বলা হয় আমাদের একটু উপরের দিকে উঠে আসবে। যদিও আমাদের গভীরতার কনসেপ্টটা এখনো করা হয় নাই, সেটা করলে আমাদের আরও কনসেপ্ট ক্লিয়ার হইতো, আগামী ক্লাসে করবে ইনশাল্লাহ। এবার আসো, ক্রান্তি কোণের ক্ষেত্রে প্রতিসরণ কোণের মান কত হয় বলো? ক্রান্তি কোণের ক্ষেত্রে তোমরা 1 2 দিয়ে আনসার দিবা। ক্রান্তি কোণের ক্ষেত্রে প্রতিসরণ কোণের মান কত হবে? ক্রান্তি কোণের ক্ষেত্রে প্রতিসরণ কোণের মান কত হবে? ক্রান্তি কোণের ক্ষেত্রে প্রতিসরণ কোণের মান কত হবে? আমরা তাড়াতাড়ি শেষ করতে হবে, কুইকলি যত দ্রুত পারো আনসার দাও, কুইকলি। ক্রান্তি কোণের ক্ষেত্রে প্রতিসরণ কোণের মান কত হবে? ক্রান্তি প্রতিসরণ কোণ এক্স্যাক্টলি 90 ডিগ্রি। ক্রান্তি কোণের ক্ষেত্রে প্রতিসরণ কোণ হচ্ছে 90 ডিগ্রি, অর্থাৎ আমাদের যে কোণে ক্রান্তি কোণে পড়লেই তো প্রতিসরণটা 90 ডিগ্রি কোণে হবে, স্বাভাবিক। ওকে, প্রথম মাধ্যম বায়ু এবং দ্বিতীয় মাধ্যম কাচ হলে প্রতিসরিত রশ্মি কোন দিকে যাবে বলো তো? প্রথম মাধ্যমটা বায়ু, দ্বিতীয় মাধ্যম মনে করো কাচ। প্রথম মাধ্যম বায়ু, দ্বিতীয় মাধ্যম কাচ হলে প্রতিসরিত রশ্মি কোন দিকে সরে যাবে? 3 নম্বর প্রশ্ন। তাহলে আমার উত্তর হচ্ছে অবিলম্বের দিকে সরে যাবে, কারণ বায়ু হচ্ছে হালকা
আর কাজ হচ্ছে ঘন। সো হালকা থেকে ঘনতে গেলে অবিলম্বের দিকে সরে যায়, অবিলম্বের দিকে সরে যায়। এরপর 4 নম্বর প্রশ্ন, বলো আলো গণমাধ্যম থেকে হালকা মাধ্যমে গেলে প্রতিষ্ঠিত আমাদের মাধ্যমে প্রতিষ্ঠিত হলে আই এবং আর এর মধ্যে কোন সম্পর্কটা সঠিক? আই এবং আর এর মধ্যে কোন সম্পর্কটা সঠিক? 4 নাম্বার, আলো ঘন থেকে হালকা মাধ্যমে প্রতিষ্ঠিত হলে কোন সম্পর্কটা সঠিক? আলো ঘন মাধ্যম হতে হালকা মাধ্যমে প্রতিষ্ঠিত হলে কোন সম্পর্কটা সঠিক? ঘন থেকে হালকা, ঘন থেকে হালকা, ঘন থেকে হালকা। 4 নাম্বার। আমরা জানি ঘন থেকে হালকাতে গেলে অবিলম্ব থেকে দূরে সরে যায়, ঘন থেকে হালকা দূরে সরে যায় মানে কোণটা বেড়ে যায়, এমনি আপাতন কোণের তুলনায় প্রতিসরণ কোণটা বেড়ে যায়। 5 নম্বর আনসার, একজোড়া নির্দিষ্ট মাধ্যম এবং নির্দিষ্ট আলোর জন্য আপাতন কোণ এবং প্রতিসরণ কোণের অনুপাত কেমন? সমান নাকি 1.57 নাকি 1.92 নাকি ধ্রুবক? 5 এর আনসার দাও, 5 নাম্বার আনসার দাও। একজোড়া নির্দিষ্ট মাধ্যম এবং নির্দিষ্ট আলোর জন্য আপাতন কোণ ও প্রতিসরণ কোণের অনুপাতের ক্ষেত্রে কোনটা সঠিক বলো? হ্যাঁ, এক্স্যাক্টলি ধ্রুবক, ধ্রুবক। এটা হচ্ছে স্নেলের সূত্রটা। প্রতিসরণাঙ্কের একক কি? দেখি এটা কয়জনে পারে। প্রতিসরণাঙ্কের একক কি? প্রতিসরণাঙ্কের একক কি? ছয় নম্বর আনসার দাও, প্রতিসরণাঙ্কের একক কি? আনসার হচ্ছে 4। প্রতিসরণাঙ্কের কোনো একক নাই, কারণ প্রতিসরণাঙ্ক আমরা বলছিলাম এ মাধ্যমের সাপেক্ষে বি এর প্রতিসরণাঙ্ক এটা হচ্ছে সাইন আই ডিভাইডেড বাই সাইন আর। তো সাইন আই ডিভাইড বাই সাইন আর একই জিনিস কাটাকাটি। তারপর হচ্ছে তোমার যদি আমরা বলি আলোর বেগ ডিভাইড বাই আলোর বেগ, বেগ বেগ কাটাকাটি। সো এখানে আমার কোনো একক নেই, প্রতিসরণাঙ্কের কোনো একক নেই। মিউটা তো হচ্ছে প্রতিসরণাঙ্ককে মিউ দ্বারা প্রকাশ করা হয়। মিউ হচ্ছে একটা সংকেত, এই সংকেত দ্বারা প্রকাশ করা হয়, কিন্তু এটার কোনো একক নাই। একই জাতীয় দুইটা রাশির অনুপাত, একই জাতীয় দুইটা রাশির অনুপাত হওয়ার কারণে এর কোনো একক নাই। 7 নম্বরের আনসার দাও, বায়ুর সাপেক্ষে পানির প্রতিসরণাঙ্ক কত? এটা না পারলে মাইর দিব। এটা যারা ভুল করবে আমি দেখতেছি এটা কারা ভুল করতেছে। 7-এর আনসার দাও, বায়ুর সাপেক্ষে পানির প্রতিসরণাঙ্ক কত? ক্লাসে কয়জনের টিপ ছিল আমি দেখি। বায়ুর সাপেক্ষে পানির প্রতিসরণাঙ্ক কত? যাক, অন্তত এটা পারতেছে সবাই। 1.33, 1.33, 1.33। এবার বলো কোন শর্তে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটবে? 8 নাম্বার আনসার দাও তো, কোন শর্তে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটবে? কোন শর্তে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটবে? কোন শর্তে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটবে একটু বলো তো। আনসার দেখো, আপাতন কোণ ক্রান্তি কোণের চেয়ে বড়। আমরা জানি ক্রান্তি কোণের চেয়ে বড় কোণে যদি আপতিত হয় তাহলে সেক্ষেত্রে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হয়। 9 নাম্বার দিকে আনসার দাও তো, 9 নাম্বার আনসার দাও তো। হালকা মাধ্যম যদি বায়ু হয়, গণমাধ্যমের প্রতিসরণাঙ্ক যদি মিউ হয়, ক্রান্তি কোণ যদি থিটা সি হয়, তাহলে কোন সম্পর্কটা সঠিক? 9 নাম্বার একটু আগে পড়াইছি। 9 নাম্বার দেখি বলো তো কোনটা সঠিক, 9 কোনটা সঠিক? নয় নাম্বার কোনটা সঠিক বলো? হ্যাঁ, 9-এর 3 নাম্বার সঠিক। আমরা যে স্নেলের সূত্র যেটা করছিলাম মিউ ইকুয়ালস টু 1/sin থিটা সি অথবা sin থিটা সি ইকুয়ালস টু হচ্ছে 1/μ, সেটাই 9-এর 2 নাম্বার। 9-এর 2 সঠিক, 9-এর 2।
লাস্ট ওয়ান, যদিও মরিচিকা এখনও পড়ায় নাই, দেখি কয়জনে পারো, তোমাদের জানা থাকার কথা। মরিচিকায় কোন ঘটনা ঘটে দেখি বলো তো, মরিচিকায় কোন ঘটনা ঘটে, কোন ঘটনার কারণে মরিচিকা হয়, একটু আমাকে বুঝাও, বলো দেখি কয়জনে পারো। উত্তর হচ্ছে আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। এক্স্যাক্টলি, থ্যাংক ইউ। ওকে, তাহলে আমাদের আজকের ক্লাস এতটুকু পর্যন্তই, আমরা আরও অল্প কতক্ষণ ক্লাস নিতে চাই, একটু বেশি কতক্ষণ নিয়ে নিছি। তো আমরা মোটামুটি চেষ্টা করছি হচ্ছে আমাদের এই রিলেটেড যতগুলো হচ্ছে আমাদের প্রবলেম আছে বা যা যা জানার, আমরা মোটামুটি অনেক কিছুই জানছি, একটু অন্যরকমভাবে ব্যাখ্যা করার চেষ্টা করছিলাম, কতটুকু পারছি জানি না। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে কোনো এক সময়ে। আজকের ক্লাস এতটুকু পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।